নমস্কার, আমি অধ্যায়। তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। এর আগে তোমরা শুনেছ অভিক অর্জুন দত্তর লেখা স্পাই থ্রিলার উপন্যাস অপারেশন জান্নাতের প্রথম পর্ব। এই উপন্যাসটি আমরা নিয়েছি বুকলুক পাবলিশিং থেকে প্রকাশিত লেখকের যুযুধান বইটি থেকে। বইটি সংগ্রহ করার লিংক রইল ডেসক্রিপশন বক্স ও পিন্ড কমেন্টে। শুরু হচ্ছে অপারেশন জান্নাত উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। বৃষ্টি শুরু হয়েছে, তীব্র শীত। অপরিসর একটা ছোট ঘরে তাদের তিনজনকে থাকতে দেওয়া হয়েছে। আয়েশার দূর সম্পর্কের চাচার দোকান, বাড়িটা দোকান সংলগ্ন। আয়েশা চাচির কাছে ফিরে গেছে। তাদের রোঁয়া ওঠা কম্বল দেওয়া হয়েছে। আমির বলল, দেখেছ রাজ্জাক মিয়া, ম্যাডাম ঠিক ভালো খাটে শোবে আর আমাদের এখানে রাখবে। ম্যাডাম ঠিকই করেছে, এখানে জেনা না থাকবে কি করে? হ্যাঁ, তাছাড়া আর্মি বারবার রেড করে। তুমি কি ভেবেছ এতক্ষণ ইন্ডিয়ান আর্মির কাছে খবর পৌঁছায়নি কিছু? মিরান সাহেব রীতিমতো হুমকি দিয়ে আমাকে এই মিশনে পাঠালেন, নইলে কোনোদিন আমি আসতাম না। তাও কিনা একজন মেয়ের ভরসায়। মেয়েদের উপর তোমার এত রাগ কেন মিয়া? কেউ কি তোমাকে কোনো ধোঁকা দিয়েছে নাকি? আমায় ধোঁকা দেবে? মিয়া, তুমি শাদি করোনি না? না, শাদি করার প্রয়োজন পড়েনি। আমি অনেক মিশনে গেছি মিয়া, বাট এরকম মিশন কোনোদিন আসেনি। এখনো জানি না কি কাজ, কি করতে হবে। ঠায়ে সাহের বাতই কুছ আলাগ হ্যায়। তুমি ঘুমিয়ে পড়ো। আর এই যে আরিফ, কি ব্যাপার তোমার? তোমার সঙ্গে তো দেখছি আয়েশা ম্যাডাম বেশ ভালো ভালো কথা বলছে, হাতও ধরছে। বিয়ে শাদি করার ইচ্ছে আছে নাকি? হ্যাঁ, করো না। একে কাশ্মীরি মেয়ে, তার উপর মিরান সাহেব টিম লিডার করে দিয়েছেন কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই। বাকি জীবনটা শেষ করে ফেলবে তোমার। আমার আব্বু আম্মিকে পরশুদিন খুন করা হয়েছে আমির। গোটা গ্রামকে ওরা গুলি করে মেরেছে। তোমার মনে হয় এই অবস্থায় আমার মনে বিয়ে শাদির কথা আসতে পারে? রাজ্জাক আরিফের কাঁধ চাপড়ে বলল, আরিফ মিয়া, আমাদের সবার জীবনেই এরকম সময় আসে। পৃথিবীটা এইরকমই নিষ্ঠুর। তোমাকে তার জন্য তৈরি হতে হবে, ঠিক না? 4 বছর বয়সে আমার আব্বু লাহোর ব্লাস্টে মারা যায়। জুম্মার নামাজ পড়তে গেছিল। কারা এই ব্লাস্টগুলো করায় পাকিস্তানে? যতদিন ইন্ডিয়া নামের দেশটা থাকবে, পাকিস্তান কোনোদিন শান্তি পাবে না। 3টে প্লেট নিয়ে আয়েশা আর তার চাচা ঘরে ঢুকল। খেয়ে নাও, কাবাব আছে। চাচা নিয়েছে, কাল সকালে আমরা শ্রীনগর যাচ্ছি। মিরান সাহেবের সঙ্গে কথা হয়েছে? না, হবে। উনি তোমায় পৌঁছেই ফোন করতে বলেছিলেন, তাই না? তোমার কি মনে হয় আমির, উনি আমাদের সম্পর্কে এখনো কিছুই জানেন না? চাচাজান ঠিক জানিয়ে দিয়েছেন, আমার চাচাজান আজ থেকে আইএসআই এর হয়ে কাজ করেন না। আরিফের চোখ পড়ল আয়েশার চাচার ওপরে। ভদ্রলোকের গরম পোশাক ভাড়া দেওয়ার দোকান। গুলমার্গে যে সমস্ত ট্যুরিস্টরা যায় তাদের পোশাক সরবরাহ করা হয় এই দোকান থেকে। চাচা বলল, মিরান সাহেব সব জেনে গেছেন। আয়েশাকে একটু রাতের দিকে ফোন করতে বলেছেন। তিনি কোন একটা কাজে আছেন বললেন। তাহলে আর আমার চিন্তা করে লাভ নেই, সবাই সব কিছু ঠিক করেই রেখেছে। চাচা ঘরের একটা আলমারি খুলে 4টে লাইট মেশিন গান বের করে মেঝেতে রেখে বলল, আপনাদের জন্য মিরান সাহেব কালকেই এগুলো পাঠিয়ে দিয়েছেন। লোডেড মেশিন গান, ম্যাগাজিনের ব্যাগ আমার কাছেই আছে, কাল যাওয়ার সময় দিয়ে দেব। আমির খেতে খেতে একটা মেশিন গান নিয়ে নলের গন্ধ শুঁকে বলল, আহ, জান্নাত। শুক্রিয়া চাচা যান, আপ গ্রেট হো। খেয়ে নাও তাড়াতাড়ি, কাল ভোরবেলা রওনা হতে হবে। এখান থেকে শ্রীনগরের রাস্তায় বারবার চেকিং হয়, নাম জিজ্ঞেস করতে পারে গাড়ি থেকে নামিয়ে। সবাইকে মাথা ঠান্ডা রেখে যেতে হবে,
আমাদের দিল্লির চাঁদনি চকে বাড়ি। কাশ্মীর ঘুরতে এসেছি কলেজ পাস আউট হয়ে। আর জনাব আমির, শরীরের ভিতর যা গরমি আছে মিশনের জন্য বাঁচিয়ে রাখো দয়া করে। আবার বলছি, এমন কোনো বোকামো কাল করো না যাতে আমরা ধরা পড়ে যাই। আমরা এখানে গ্রেটার কাজে এসেছি। ক্লিয়ার? ক্লিয়ার। আরিফ, আর ইউ ওকে নাও? জি। তুমি চাইলে চাচাজানের সঙ্গে শুতে পারো, অসুবিধা হচ্ছে? না, আমি ঠিক আছে বলে আরিফ চুপচাপ খেয়ে গেল। হাত মুখ ধোয়ার জন্য একটা বড় পাত্র নিয়ে এসেছিল আয়েশা। জল ঢেলে দিল, হাত মুখ ধুয়ে নিল। রাজ্জাক খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। আমির মেশিন গানটা মন দিয়ে দেখতে দেখতে আরিফকে বলল, ভালো জিনিস, মিরান সাহাব ইজ গ্রেট। দুটো করে কম্বল আর মেঝে বিছানা করে দেওয়া হয়েছিল তাদের। রাজ্জাক আর আমির আগেই ঘুমিয়ে পড়েছিল। সারা দিনের পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছিল আরিফ। ঘুমিয়ে পড়ল এপাশ ওপাশ করতে করতে। ঘুম ভাঙল আয়েশার ডাকে। ধর্মর করে উঠে বসল আরিফ। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স খবর পেয়ে গেছে, আমাদের এখনই এই জায়গা ছাড়তে হবে। গাড়ি এসে গেছে। তাড়াহুড়ো করে সবাই তৈরি হয়ে গাড়িতে উঠল। আরিফ দেখল ঘড়িতে সময় রাত 3:10। সে হিসাব করে দেখল এর মানে পাকিস্তানে এখন 2:40। আমির জিজ্ঞেস করল, কে খবর দিল? মিরান স্যার, চাচার দোকানে রেট হবে আজ ভোরে। এখন কোথায় যাচ্ছি? আরেকটা জায়গায়। শ্রীনগর না? না। কিছুক্ষণ পর গাড়িটা একটা গ্রামে ঢুকল। একটা বাড়িতে তাদের নামিয়ে দিয়ে গাড়িটা বেরিয়ে গেল। আমার ফুপুর বাড়ি, চাবি আমার কাছে আছে। আজ থাকি, কাল অল ক্লিয়ার থাকলে শ্রীনগর যাব। সব আত্মীয় স্বজনের চাবি নিয়ে তুমি ঘুরে বেড়াও বুঝি? আয়েশা আমিরের কথার উত্তর না দিয়ে দরজা খুলল। এই বাড়িটা বড় বাড়ি। যাক, আজকে সোফায় শুতে পারবো, আর গাদাগাদি করে শুতে হবে না। কার্পেট আছে, কম্বল আছে টিভির পাশের আলমারিতে। তবে বাইরের ঘরে না, ভিতরের একটা ঘরে শুতে হবে। আলো আর বেশিক্ষণ জ্বালানো যাবে না, টহলদারি গাড়ি দেখে নিলে সমস্যা হবে। রাজ্জাক গিয়ে কম্বল আর কার্পেট বের করে মেঝেতে পাতল। আমি ভিতরের রুমে ঘুমাবো। রিমেম্বার অল, আমাদের সাথে এই মুহূর্তে কোনো কমিউনিকেটিং ডিভাইস নেই। গাড়ি আসার 5 মিনিটের মধ্যে আমাদের গাড়িতে উঠে বেরোতে হবে। কখন গাড়ি আসবে তাও জানি না, তাই বি অ্যালার্ট। গাড়ি এলেই আমাকে ডেকে দেবে। যে কেউ এলে দরজা খুলবে না। ডোর নক করার একটা প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে নক হলে তবেই দরজা খুলবে। আয়েশা টেবিলে শব্দ করে দেখালো। 3 বার পর পর নক হবে, তারপর একটু গ্যাপ দিয়ে আরেকবার। ওকে, আমি তোমাকে ডেকে দেবো। আর এর মধ্যে আর্মি যদি এই বাড়িতে অ্যাটাক করে? মেশিন গান পেয়ে গেছো তো, মরার আগে কয়েকজনকে মেরে যাবে। পারবে না? লড়কি মে আগ হ্যায়। আয়েশা রেগে মেগে বাড়ির ভিতর চলে গেল। রাজ্জাক কার্পেট পেতে আরিফকে বলল, আরিফ, না, শুয়ে পড়ো। ঘুম কম হলে মাথা কাজ করবে না। এরপরে কি হবে তুমি নিজেও জানো না। অকারণে নিজের শক্তি নষ্ট করলে ভালো লাগবে? তোমরা ঘুমিয়ে পড়ো, আমি জেগে আছি। বি প্রফেশনাল আরিফ মিয়া, ফরগেট ইউর পাস্ট। রিভেঞ্জ নিতে হলে এটা সবার আগে মনে রাখা দরকার। জানি না পারবো কিনা। পারতেই হবে। উই আর ইন এ মিশন। মিরান সাহেব যখন তোমাকে চুজ করেছেন তখন নিশ্চয়ই কিছু কারণ আছে বলেই করেছেন। বি ব্রেভ, বি ব্রেভ, বি কুল। আরিফ মিয়া, তুমি পারবে। শুয়ে পড়ো, চলো চটপট শুয়ে পড়ো। শুক্রিয়া রাজ্জাক। শুক্রিয়ার কিছু নেই। আমরা সোলজার, মিশনে এসেছি। একমাত্র আল্লাহ পাক জানেন আমরা আমাদের মিশনে কামিয়াব হব কিনা, কিন্তু এটা জানি আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে শেষ পর্যন্ত। ভাই সাহেব, ঘুমো না, বক বক করে মাথা ধরিয়ে দিল। আরিফ আমিরের কথাটা শুনে অনেকক্ষণ পর হাসল। এবার
সারা সকাল কেটে গেল, কোনো গাড়ি এলো না। দুপুর 1:30 বাজে। আয়েশা গম্ভীর হয়ে বসেছিল। আরিফের পরে ঘুম ভেঙেছে। 3 দিন পরে ঠিক করে ঘুমিয়েছে বলেই হয়তো। রাজ্জাক একটা ক্যাম্বিস বল পেয়েছে ঘরের ভিতর, সেটা দেওয়ালে মারছে আর ক্যাচ নিচ্ছে। আমির সোফায় শুয়ে আছে। কি ম্যাডাম, আমাদের এখানে গ্যারেজ করে দিয়ে তারপর কি হলো? চাচার দোকানে কোনো প্রবলেম হয়েছে নিশ্চয়ই। তবে একটা কথা বলতে পারি, আমার ফুপাজি কাশ্মীর বিধানসভায় কাজ করেন। এই বাড়িতে আর্মি হানা দেবে না, এটুকু শিওর। ঠিক আছে, দিল না, কিন্তু আমরা এখানে কি ঘুমোতে এসেছি? ঠিক কি করতে এখানে পড়ে থাকবো সেটা জানতে পারি কি? নিশ্চয়ই পারো। সমস্যা হলো তুমি যেখানে আছো আমিও সেখানেই আছি। তুমি তো পাকিস্তানি আর্মিতে ছিলে, তুমি জানো না শত্রুপক্ষ যখন অ্যালার্ট থাকে তখন মুভমেন্ট করতে নেই। এর মানে নিশ্চয়ই এখন ইন্ডিয়ান আর্মি পুরো হাইওয়ে দখল করে আছে। ইয়া খুদা, তুমি কত জানো! তোমার কথা শুনে মনে হয় না তুমি আইএসআইতে নতুন রিক্রুট। আয়েশা কয়েক সেকেন্ড আমিরের দিকে তাকিয়ে বলল, অনন্তনাগ ব্লাস্টের কথা মনে আছে? লাস্ট ইয়ার হয়েছিল, ইন্ডিয়ান আর্মির জিপে বম ব্লাস্ট হয়েছিল। হ্যাঁ, কেন মনে থাকবে না? ওই ব্লাস্ট আমি করিয়েছিলাম। আমির হাঁ করে আয়েশার দিকে তাকিয়ে উঠে বসে বলল, সত্যি? তো তুমনে क्या सोचा था আমির আলী? আইএসআই মেয়েদের সুন্দর মুখ দেখে টিম লিডার করে দেয়? নাও স্টপ বিহেভিং লাইক আ চাইল্ড অ্যান্ড কোঅপারেট। আমির রাজ্জাকের দিকে তাকিয়ে বলল, बंदी सही है यार। क्यों शादी करनी है? शादी तो आरिफ करेगा। দুজনের কত প্যার দেখোনি? শাদি করার হলে আমি এত কষ্ট করে একা লড়াইটা চালিয়ে যেতাম না। কোনো বড়লোক ছেলে দেখে বিয়ে করে গৃহস্থ সামলাতাম। কেন এত দূর আমি দূরে বেড়াচ্ছি তোমরা বুঝতে পারো না? তোমরা কেন এই মিশনে জয়েন করেছো? আমি জানি না আমি কেন এই মিশনে জয়েন করেছি। সবাই আরিফের দিকে তাকালো। রাজ্জাক বলল, আরিফ মিয়া, তোমার ঠিক করে ট্রেনিং দরকার ছিল, মোটিভেশনাল স্পিচ দরকার ছিল, সেই ভিডিওগুলো দেখার দরকার ছিল যেখানে দেখতে পাবে ইন্ডিয়াতে মুসলিমদের উপর কতখানি অত্যাচার হয়। তোমার সমস্যা হলো তোমার ফ্যামিলিতে একটা হাদসা হলো আর তোমাকে মিনিমাম প্রিপারেশনের সময়টুকু না দিয়ে মিরান সাহেব আমাদের সঙ্গে পাঠিয়ে দিলেন। তুমি জানো না আরিফ মিয়া, কাশ্মীরে আমাদের লোকেরা কি করে আছে। মেয়েদের লাইফ বলে কিছু নেই। ইন্ডিয়ান আর্মি এখানকার মানুষদের গলায় পা দিয়ে রেখে দিয়েছে। আয়েশা আরিফের পাশে বসে ওর হাত ধরল। বি স্ট্রং আরিফ, ইউ হ্যাভ টু বি স্ট্রং। ওই দেখো, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের শুটিং শুরু হয়ে গেছে। আয়েশা আরিফের পিঠে হাত রেখে বলল, ওর কথা শুনো না আরিফ, লিসেন টু ইয়োর সেলফ। উই নিড ইউ। আমাদের সবাইকে আমাদের সবার দরকার, নইলে আমরা এদের শাস্তি দিতে পারবো না। উই হ্যাভ টু ডু আ বিগ থিং। আর সেটা কি এবারে বলা যায়? আমি জানি না। মানে এতক্ষণ জানতাম তুমি জানো, এখন বলছো জানো না? ইয়ার কি হচ্ছে? মিরান সাহেব জানাবেন। মেবি টুডে, মেবি টুমরো, আফটার রিচিং শ্রীনগর। আজ এখানে থাকতে হলে আমরা কি খাবো? এ বাড়িতে খাবার দাবার নেই মনে হয় কিছু। দেশের জন্য একদিন রোজা রাখতে খুব সমস্যা হবে। এখন রমজান না তো রোজা করব কেন খামোখা? আয়েশা তীক্ষ্ণ চোখে আমিরের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যাবেলা গাড়ি আসেনি। আমির বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কোনো খাবার পেল না। বলল, এ কেমন কাশ্মীরি রে বাবা, আখরোট থাকতো অন্তত। আমি বেরোই, গ্রামে কিছু পাই নাকি দেখি। একদম না, কোথাও যাওয়া যাবে না, প্রশ্নই ওঠে না। হ্যাঁ, এ কি বিগ বস খেলা হচ্ছে নাকি? ধরে নাও তাই, কিন্তু বেরোনো যাবে না একেবারেই। আমির গুম হয়ে বসে রইল। রাজ্জাক শুয়েছিল, মোম জ্বলছে ঘরে। কোনো রকম কমিউনিকেটিং ডিভাইস ছাড়া কেন আমরা এখানে এলাম? যদি মিরান সাহেব আমাদের খবর দিতে চান কি করে দেবেন? কিছু না দিয়ে পাঠানোর ডিসিশন মিরান সাহেবেরই। নিশ্চয়ই উনি কিছু ভেবেই কাজটা করেছেন। যখন সময় হবে ঠিক গাড়ি পাঠানো হবে, সেরকমই ইনস্ট্রাকশন আছে। তুমি বোরখা পরে কোনো কিছু নিয়ে আসতে পারো তো? বাহ, খুব বুদ্ধি তো। আমি গ্রামে বেরোবো আর তারপর ইন্ডিয়ান আর্মি আমার পিছন পিছন এসে সবাইকে এনকাউন্টার করে দিক। এই বুদ্ধি নিয়ে তুমি লেফটেন্যান্ট হয়েছিলে কি করে বলো তো? আমির চুপ করে গেল। আয়েশা জানলা ফাঁক করে বাইরের দিকে দেখল। রাস্তাঘাট জনহীন। সে বলল,
অপেক্ষা করা ছাড়া আমাদের কিচ্ছু করার নেই। তুমি আমাদের নিয়ে এলে, তুমি আমাদের টিম লিডার, তোমার এখানে নাকি সব চেনা, আর এখন তুমি বলছো অপেক্ষা করা ছাড়া আমাদের কিছু করার নেই। যদি কালকেও কেউ না আসে, পরশুও না আসে, কি করব? না খেয়ে থাকবো? আমি যা করছি সব শুধু আমার নিজের জন্যই করছি, তাই না? পরিস্থিতি যেমন হবে সেভাবেই থাকতে হবে। আর কেউ কিছু বলছে না। তোমার এত সমস্যা হচ্ছে কেন? আর্মি ট্রেনিং তো অনেক কঠিন হয়, না খাইয়েও রাখা হয়। তোমার সেরকম ট্রেনিং হয়নি? সে যখন হয়েছে হয়েছে। এখন আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব এই মিশনটা শেষ করে দেশে ফিরতে। তো ঠিক আছে, ইউ মে গো নাও, ফ্রি টু গো এনিওয়্যার, যাও। বাহ, কি ভালো টিম লিডার পেয়েছি আমরা। মাঝ রাস্তায় বলে দিচ্ছে ইউ আর ফ্রি টু গো। বাহ বাহ, খুব ভালো, বড়িয়া হ্যায়। আয়েশা থমথমে মুখে বসে রইল। রাজ্জাক বলল, আমার মনে হয় মিরান সাহেব আমাদের বেশিক্ষণ আটকে থাকতে দেবেন না। কিছু একটা ওয়ে আউট নিশ্চয়ই হবে। যদি আয়েশার চাচার দোকানে রেড হয় আর আর্মি কিছু সন্দেহ করে, সেখানে কিছু টাইম তো লাগবেই। ফায়ারিংয়ে 0.4 ক্যাম্পের ইন্ডিয়ান আর্মি মরেছে। ওরা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে আমাদের। এটাই স্বাভাবিক। এটা সেফ হাউস। সেফ হাউস হোক না, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু না খেয়ে কতদিন থাকবো আমরা? আর একটা দিন দেখাই যাক, তারপর না হয় আমরা এখান থেকে বেরিয়ে নিজেরাই নিজেদের খাবার খুঁজে নেব। কাশ্মীরে উই আর নট সেফ, এটা বুঝতে হবে মিয়া। ইন্ডিয়ার অন্য জায়গায় কোনো বড় শহরে গা ঢাকা দিয়ে থাকা যায়, কিন্তু কাশ্মীরে যেভাবে ইন্ডিয়ান আর্মি অপারেট করছে এখন, এদিক সেদিক ঘুরে বেড়ানো ইজ নট সেফ। তাহলে বসে থাকো, আর কি করবে? এক্স্যাক্টলি, আপাতত এটাই কাজ। এটা তো পার্ট অফ দ্য প্ল্যান ছিল, হ্যাঁ ছিল না? আমির চুপ করে গেল। আয়েশা রাজ্জাককে ধন্যবাদ দিয়ে অন্য ঘরে চলে গেল। রাত 11টা। আরিফ বাদে সবাই শুয়ে পড়েছিল। হঠাৎ দরজায় শব্দ হওয়া শুরু হলো। ঠিক যে প্যাটার্নটা আয়েশা দেখিয়েছিল সেই প্যাটার্ন। আরিফ কিছু না ভেবেই দরজা খুলে দিল। একজন তরুণ কাশ্মীরি যুবক দাঁড়িয়ে আছে। তাকে দেখে বলল, চলুন। কোথায়? জান্নাত। মিরান সাহাব আমাকে পাঠিয়েছেন, জলদি করুন, হাতে একদম সময় নেই। আরিফের ঘোর কাটল। সে সবাইকে ডেকে তুলল। আমির উঠেই বলল, মাশাআল্লাহ, বাঁচলাম। তারা 10 মিনিটের মধ্যে বাড়িটা থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসল। আয়েশা ছেলেটাকে বলল, আপনার নাম কি? জি, মেরা নাম তাবরেজ। আমরা এখন কোথায় যাচ্ছি? শ্রীনগর। আর আর্মি যদি রাস্তায় দাঁড় করায় বলবেন ট্যুরিস্ট। গুলমার্গ থেকে ফিরছি। ঠিক আছে। খিদে পেয়েছে তাবরেজ, কিছু খাওয়াবে? তাবরেজ বাঁ হাতে দিয়ে একটা বাক্স বের করে বলল, মিষ্টি পাউরুটি আছে, খেয়ে নিন সবাই। আমির বাক্স থেকে একটা পাউরুটি বের করে বাক্সটা পেছনে এগিয়ে দিল। সবাই খেতে শুরু করল। তাবরেজ, আপনি খাবেন না? আমি খেয়ে এসেছি। গাড়ি বড় রাস্তায় উঠল। ভারতীয় সেনার টহলদারি ভ্যান আছে রাস্তায়। তাদের গাড়ি দেখেই দাঁড়ালো। তাবরেজ নেমে গিয়ে কথা বলে এসে গাড়ি স্টার্ট দিয়ে বলল, এত রাতে বেরিয়েছি কেন জিজ্ঞেস করছিল। বললাম গুলমার্গে ফেরার পথে গাড়ি খারাপ হয়ে গেছিল। এখন তো কারফিউ টাইম, বেরোনোর কথা নয়। বললাম শ্রীনগরে হোটেলে আপনাদের সব সামান আছে, এই গল্পটাই সব জায়গায় দিয়ে যেতে হবে। ওদের আব্বুর বিয়ে দিতে বেরিয়েছি। জানি না ম্যাডাম কি মিশনে নিয়ে যাচ্ছে। আমার তো ইচ্ছে করছিল এখানেই সব কটাকে গুলি করে উড়িয়ে দিই। তাবরেজ কোনো কথার উত্তর না দিয়ে গাড়ি চালাতে লাগলো। আমির আবার বলল, পাকিস্তানি আর্মি চাইলে একদিনে কাশ্মীর দখল করতে পারে। ব্লাডি পলিটিশিয়ানস, শুধু ভয় পাবে। এত ভয়ের কি আছে? রাজ্জাক চুপ করে খেতে লাগলো। আরিফ একটু একটু করে পাউরুটি খেতে খেতে ভাবছিল, এইরকম পাউরুটি করাচিতে কেন পাওয়া যায় না? কি সুন্দর খেতে। অফিসের ক্যান্টিনে এক ধরনের পাউরুটি পাওয়া যায়, কিন্তু সেগুলো একেবারেই মিষ্টি না, খেলে গলা শুকিয়ে যায়।
আয়েশা বলল, শরীর গরম থাকা ভালো আমির, কিন্তু সবসময় এত গরম থাকাও ভালো না যে সবসময় সবাইকে মেরে ফেলতে ইচ্ছে করবে। আমির গজগজ করতে করতে চুপ করে গেল। তাবরেজ বলল, গত মাসে আমি ওপারে গিয়েছিলাম। কোথায়, কিভাবে? এক বন্ধু শাদী ছিল বন্দিরপুর ডিস্ট্রিক্টে, সেখানেই ব্যবস্থা হয়েছিল, আর ওখানেই মিরান সাহাবের সাথে আমার দেখা হয়েছিল। ফের কোনো ইনস্ট্রাকশন? আপনাদের শ্রীনগর ছেড়ে দিয়ে আমার ছুটি, ওখানে পৌঁছে কি করতে হবে সব জানতে পারবেন। কোথায় থাকবো আমরা শ্রীনগরে? দ্য গ্র্যান্ড হাউস বোটে। পুরো হাউস বোট ভাড়া নেওয়া আছে ট্যুরিস্ট কোম্পানির নামে। ডাল লেকের কাছে চাচার শিকারায় আপনাদের তুলে দিতে হবে, এমনটাই বলা আছে আমাকে। এখন আর্মি নেই ওখানে? পারমিট করা আছে, একদম পাকা কাজ। মিরান সাহেব আপনাদের জন্য কাঁচা কাজ করবেন ভাবলেন কি করে? হ্যাঁ, তাও ঠিক। কি কাজ করতে হবে আপনি কিছুই জানেন না তাবরেজ? সবই আল্লাহর ইচ্ছা জানাব, আমরা তো শুধু কাজ করে যাচ্ছি। আজকে বিকেল 4টে আপনাদের পিক আপ করার কথা ছিল, তাই না? সেই মতোই গ্রামে ঢুকতে টের পেলাম ইন্ডিয়ান ড্রোন টহলে বেরিয়েছে। দেরি করলাম, আর যদি তখন যেতাম এতক্ষণে আপনারা ইন্ডিয়ান সেনার কাস্টডিতে। না, জান্নাতে থাকতাম। কাস্টডিতে থাকার লোক আমির আলী নয়। তাবরেজ কিছু বলল না। রাজ্জাক একটু কাঁচ নামিয়েছিল, প্রবল জোরে ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করলো। তাড়াতাড়ি কাঁচ তুলে দিল রাজ্জাক। আমির গুনগুন করে গান গাইতে শুরু করলো। রাত 2:30 নাগাদ শ্রীনগরে ঢোকার মুখে তাদের আর্মি চেকপোস্টে আটকে দিল। তাবরেজ গাড়ি থেকে নামলো। আর্মির 2জন জওয়ান গাড়ির ভিতর টর্চ ফেলল। আয়েশাকে দেখে তাবরেজকে বলল, কি হয়েছে এখানে এত রাতে, কি হচ্ছে? স্যার, দিল্লির পার্টি। আসলে গুলমার্গে গাড়ি খারাপ হয়ে গেছিল, আর কোনো গাড়িও পেলাম না। রাত হয়ে গেল ঠিক করতে করতে। কি করব বলুন? তো রাতে গুলমার্গে থাকলো না কেন? কি করে থাকবে স্যার, কাল সকালেই তো ফ্লাইট, তাই আর রিস্ক নেওয়া গেল না স্যার। 2জন জওয়ান নিজেদের মধ্যে কি যেন কথা বলল। একজন চেকপোস্টের ভেতরে গিয়ে সিনিয়র অফিসারকে ডেকে নিয়ে এলেন। সিনিয়র সবার আই কার্ড চাইলেন। আয়েশা 4 জনের ভোটার কার্ড নিজের কাছে রেখেছিল, সে তাবরেজকে দিল। আরিফের প্রচণ্ড টেনশন হচ্ছিল, সে দরদর করে ঘামতে শুরু করলো। সে বুঝতে পারছিল না যে ধরা পড়ে গেলে সে কি করবে। হঠাৎ করেই কান্না পেয়ে গেল তার। আম্মির কথা মনে পড়ে গেল। চোখ মুখ শক্ত করে বসে রইল সে। সিনিয়র অফিসার তাবরেজকে ধমকাতে শুরু করলেন। তাবরেজ মাথা নিচু করে শুনল। আমির বলল, উড়িয়ে দেব? জাস্ট শাট আপ, একটা কথা না। গাড়ির মধ্যে কম্পিত হৃদয়ে সবাই বসে রইল। কিছুক্ষণ পর ভোটার কার্ড সহ ছাড়া পেল তাবরেজ। গাড়িতে ঢুকে স্টার্ট দিয়ে বলল, আল্লাহর মেহেরবানি আপনাদের ট্রেনে জিজ্ঞাসাবাদ করেন। মিরান সাহেবের পাক্কা প্ল্যানিং। মানে কিসের পাক্কা প্ল্যানিং? তাবরেজ পকেট থেকে একটা প্রিন্ট আউট বের করে দিয়ে বলল, আপনাদের ছদ্মনামে কাল দিল্লির ফ্লাইটে টিকিট কাটাই আছে। আল্লাহ কা লাখ লাখ শুক্রিয়া। মিরান সাহাব ইজ আ জেম। পায়ের কাছে অস্ত্র ছিল, বেশি বাড়াবাড়ি করলে উড়িয়েই দিতাম। কেন ফালতু কথা বলছেন জনাব? এত সোজা? 2 জনকে ওড়ালে না 200 জন আপনাকে উড়িয়ে দিয়ে যাবে। সব এত সোজা ভাববেন না। প্রতিটা পদক্ষেপ ভেবে চিনতে নিতে হয়। এরকম আজে বাজে কথা বলবেন না। আমি তো সামলালাম। গাড়ি খারাপ ছিল বলে গুলমার্গে দেরি হয়েছে, সেখান থেকে আজই তাড়াহুড়ো করে আসতে হলো, কারণ কাল ফ্লাইট আছে। মিটে গেল। আমাকে একটু ভরসা করুন জনাব। মিরান সাহাবই তো পাঠিয়েছেন। হ্যাঁ, হয়েছে হয়েছে, তাড়াতাড়ি নিয়ে চলো তো, আর পারছি না। ডাল লেকে আরেক প্রস্থ জেরা পার করালো তাবরেজ। এক বৃদ্ধ ভদ্রলোক শিকারা নিয়ে অপেক্ষা করছিলেন। তারা শিকারাতে চড়লে শিকারা রওনা দিল। তাবরেজ পার থেকে হাত নাড়ালো। আয়েশা প্রত্যুত্তরে হাত নেড়ে শ্বাস ছেড়ে বলল, নাও উই আর সেফ।
ডাল লেকের আশেপাশে আলো জ্বলছিল। আরিফ মুগ্ধ হয়ে দেখছিল, কি অপূর্ব জায়গা, এত সুন্দর জায়গা আব্বু আম্মি দেখে গেল না। নিজের মনকে স্থির করল সে। কথায় কথায় আব্বু আম্মি আসছে না, ঠিক হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই একটা বড় হাউস বোটের কাছে এলো তাদের শিকারা। ঝকঝক করছে বিরাট বড় দ্য গ্র্যান্ড হাউস বোট। একজন 15-16 বছরের কিশোর হাউস বোটে দাঁড়িয়েছিল, তাদের আপ্যায়ন করল। আয়েশা একটা ঘরে চলে গেল। আরিফ, আমির আর রাজ্জাককে একটা বড় রুম দেওয়া হলো। রাজ্জাক নরম বিছানা দেখে শুয়ে পড়ে বলল, ঘুমো ঘুমো, কাল সকালে কথা হবে। আমিরও কম্বলের তলায় ঢুকে গেল। আরিফ বাথরুমে ঢুকল, গিজার চালিয়ে দিয়ে চোখে মুখে জল দিয়ে আয়নায় তাকালো। দাড়ি উঠেছে, চোখের তলায় কালি জমেছে। তার হঠাৎ করে মনে হলো কোনো দুঃস্বপ্নের মধ্যে দিয়ে সে যেন যাচ্ছে। কিছুক্ষণ পরেই মার কোলে ঘুম ভাঙবে, মা তার মাথায় হাত বুলিয়ে দেবে। গরম জলের কল বন্ধ করে ঠান্ডা জল চালিয়ে চোখে মুখে জল দিতে লাগলো সে। হিম শীতল জল যেন সাপের ছোবল মারতে শুরু করলো তার মুখে। সে অনুভূতিহীন হয়ে নিজের মুখে জলের ছিটে দিতে লাগলো। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল তার। কিছুক্ষণ পর রাজ্জাক বাথরুমের দরজা ধাক্কিয়ে গলা তুলল। আরিফ! জি। কি হয়েছে আরিফ? কিছু না। চোখ মুখ লাল লাগছে কেন তোমার? কিছু না, ঠিক আছে। নার্ভাস ব্রেকডাউন, তাই না? এসো দেখি কি হয়েছে, এসো বসো। রাজ্জাক বসালো তাকে। দেখি। ঘাড়ে কাঁধে মাসাজ করা শুরু করলো। সব ঠিক আছে, শুক্রিয়া। খুনের পাশাপাশি এটাও ভালো পারি। রিটায়ারমেন্ট প্ল্যান এটাই। হাসলো আরিফ। রাজ্জাক আবার বলল, চিন্তা করো না মিয়া, সব ঠিক হয়ে যাবে। চলো। আরিফ কিছু বলল না। কি ঠিক হয়ে যাবে? তার আব্বু আম্মি, তারা কি আর কোনোদিন ফিরে আসবে? কম্বলের ওমে ঘুম এলো শেষ রাতে। আরিফের যখন ঘুম ভাঙল, দেখল আয়েশা থমথমে মুখে বসে আছে, আমির আর রাজ্জাক চেয়ারে বসে। আরিফ ধর্মর করে উঠে বসে বলল, আমাকে ডাকলে না কেন? তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, তুমি ক্লান্ত ছিলে। আরিফ মুখ ধুতে উঠল। আয়েশা বলল, আরিফ, উই হ্যাভ গট আওয়ার মিশন ডিটেলস। সেটা কি? বস। আরিফ চেয়ার টেনে বসল। মিরান সাহেব মিশন ডিটেলস পাঠিয়েছেন। আজ 13 নভেম্বর, কাল 14, নেহরুজির জন্মদিন, অলসো চিলড্রেন্স ডে ইন ইন্ডিয়া। কালকের দিনে কাশ্মীরের বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা ডাল লেক লাগোয়া রাস্তায় প্যারেড করবে। ওকে। দ্য অর্ডার ইজ, কাল আমাদের ওখানে একটা ব্লাস্ট করতে হবে। বাচ্চাদের মারতে হবে? হ্যাঁ, এই প্যারেডটা অর্গানাইজ করছে পাকিস্তানপন্থী নেতা আনসার উদ্দিন। আমরা ব্লাস্টটা করালে বার্তা যাবে ইন্ডিয়ান আর্মি এই কাজটা করেছে। দ্যাট উইল ফেভার পাকিস্তান। दिक्कत क्या है? इजी जॉब हो जाएगा। আমাদের এক্সিট প্ল্যান তাবরেজ কন্ট্যাক্ট করে নেবে। তোমার কি প্রবলেম হচ্ছে? এটা কি খুব কঠিন কাজ? কিছুদিন আগে পেশোয়ারের একটা স্কুলে ব্লাস্ট হলো। তোমার কি মনে হয় পাকিস্তান সেটা করিয়েছিল? ইন্ডিয়াই করিয়েছিল। ওরা যদি করতে পারে আমরা কেন পারবো না? আমরা কোথাকার দেবদূত? মিরান সাহেবের ভাবা উচিত ছিল, একজন কাশ্মীরি হয়ে আমি কাশ্মীরি শিশুদের ক্ষতি করার কথা ভাবতে পারবো না। ক্ষতি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? নিজের ধর্মের জন্য যে কোরবানি হয় তাকে ক্ষতি বলা হয় না। জান্নাতে যাবে বাচ্চারা। স্বয়ং মিরান সাহেব যখন বলেছেন তখন ভেবেই ঠিক করেছেন। এটা নিয়ে তুমি সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছ কেন? কতটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ পাকিস্তান পাবে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট? আরিফের হঠাৎ তার আব্বু আম্মির ছবিটা মনে পড়তেই বমি পেল। সে বাথরুমে গিয়ে হড়হড় করে বমি করে দিল। কল খুলে ঠান্ডা জল ছেড়ে মাথায় সে জল দিয়ে বসে রইল। রাতেই ঠান্ডা লেগেছিল, তার ঘোর জ্বর এসেছে বুঝতে পারল আরিফ। মাথায় টাওয়াল দিয়ে যখন বাথরুম থেকে বেরোলো
তখন আয়েশা বেরিয়ে গেছে। আমির একটা কাগজে কিছু হিসাব করতে শুরু করেছে। আরিফ মাথা মুছতে মুছতে রুমের বাইরে বেরিয়ে দেখল আয়েশা ছলো ছলো চোখে ডাল লেকের দিকে তাকিয়ে আছে। আই এম সরি আরিফ। কেন? আমি জানি না কেন সরি বললাম। আমার এখন মনে হচ্ছে আমি খুব বড় কোনো ভুল করে ফেলেছি। ইন্ডিয়া হোক বা পাকিস্তান, আমাদের কাশ্মীরিদের ভালো কেউ চায় না। সবাই শুধু চায় আমাদের দোলে পিষে মেরে শেষ করে দিতে। এর বেশি কেউ কোনো দিন কিচ্ছু ভাবেনি। কিন্তু আমার এখন আর পিছিয়ে যাওয়ার পথ নেই। আই হ্যাভ অলরেডি লস্ট দ্য গেম। রাজ্জাক এসে বলল, আলু কা পরাঠা করেছে ব্রেকফাস্টে, হবে না? আমার ইচ্ছে করছে না খেতে। শুধু আয়েশা চলে গেল রাজ্জাকের সঙ্গে ব্রেকফাস্ট করতে। আরিফ ডাল লেকের দিকে তাকালো। ঝলমলে রোদ উঠেছে, শিকারা ঘুরে বেড়াচ্ছে লেক জুড়ে। এই সেই কাশ্মীর। এই কাশ্মীর নিয়ে দুই দেশে চাপানুতর হয়েই চলেছে। আরিফ বুঝতে পারছিল তার জ্বর এসে গেছে। সে রুমে ফিরে গেল। আমির তার দিকে তাকিয়ে কাগজটা দেখিয়ে বলল, ব্লাস্ট করার জন্য এই জিনিসগুলো দরকার, নোট ডাউন করে ম্যাডামকে দেব। আরিফ আমিরের দিকে তাকালো। চোখে মুখে স্থির সংকল্পের ছাপ স্পষ্ট। আরিফ হঠাৎ খুব ভয় পেল। কেন পেল নিজেও বুঝতে পারল না। দ্য ওয়ার্ড ইজ কুরবানি। আমির ধীর স্বরে কথাটা বলল। তারা চারজন একসঙ্গে বসে আছে। আরিফের জ্বর এসেছে। আমির তাকে উঠে বসিয়েছে চেয়ারে। আমিরই বলেছে তার কিছু বলার আছে। আয়েশাকে ডেকে নিয়ে এসেছে নিজের উদ্যোগে। এতদিন যে আমির সব কিছুতে বিরক্তি প্রকাশ করছিল, হঠাৎ করে সে ভীষণ সিরিয়াস হয়ে গেছে। এখন তাকে লেফটেন্যান্টের মতো লাগছে। আমির তাদের সবার দিকে তাকিয়ে বলল, আমাদের বিরুদ্ধে গোটা বিশ্ব কাজ করে একযোগে। কোথাও টুইন টাওয়ার ধ্বংস করছে বলে ওরা আমাদের ভাইদের আফগানিস্তানে মেরে ফেলে দিল। কাশ্মীরে দিনের পর দিন ওরা আমাদের মা বোনদের রেপ করে চলেছে, বাচ্চাদেরও ছাড়ে না। আমরা যেটা করতে চলেছি তা আল্লাহর দেখানো পথ। আল্লাহর পথে কুরবানি চাই, সেই কুরবানি আমাদের বাচ্চারা দেবে। আমরা কাশ্মীরকে আজাদ করার জন্য যে পথ নিয়েছি, তার জন্য মিরান সাহেব যে পথ আমাদের বলেছেন, এর থেকে ভালো পথ আর হয় না। আমরা যদি সাধারণ মানুষের ভিড়ে কোনো ব্লাস্ট করাতাম, কেউ দেখবে না। দুদিন খবর হবে, 3 দিনের দিন অন্য কোনো সেন্সেশনাল নিউজ এসে সেটাকে ঢেকে দেবে। ইন্ডিয়ান আর্মি কাশ্মীরি বাচ্চাদের প্রসেশনে গুলি চালিয়েছে, এটা বাইরের বিশ্বকে নাড়িয়ে দেবে। ইট উইল ক্রিয়েট আ হিউজ প্রেশার অন ইন্ডিয়ান গভর্নমেন্ট। আয়েশা ম্যাডাম, আমি বুঝতে পারছি তুমি খানিকটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছ, কিন্তু তুমি বলো, কাশ্মীরের আজাদির জন্য তুমি যে লড়াইটা করছো, সেখানে প্রয়োজন হলে তুমি আত্মবলিদান দেবে না? আয়েশা চোখের জল মুছে মাথা নাড়ল। অফকোর্স দেব। তাহলে সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নেই। আই এম রেডি। লেটস ডু ইট। রাজাক? আমি অলওয়েজ রেডি। আরিফের জ্বর এসে গেছিল। সে কাশতে শুরু করল। আমির আরিফের পিঠে চাপড় মেরে বলল, ওষুধ দিচ্ছি, তোমাকে আজকেই সুস্থ হতে হবে। আমাকে কি করতে হবে? একটা টিম হাউস বোটে থাকবে। এটা আমাদের কন্ট্রোল রুম হবে। স্যার ওয়াজেদ আসছেন আর কিছুক্ষণের মধ্যেই। ওর কাছে লেক রোডে যেখানে প্রসেশনটা হবে, তার সিসিটিভি লোকেশন আর কোঅর্ডিনেটস থাকবে। উনি ল্যাপটপ এবং সিসিটিভি অ্যাক্সেস তোমাকে দেবেন। তোমার কাজ হবে ডিউরিং অপারেশন কোঅর্ডিনেটসগুলো বলা। একটু পর আমরা বেরোবো। রোড ডিটেলস দেখে আসতে হবে। আজকে ড্রেস রিহার্সালটা হয়ে যাবে। কাজ হয়ে গেলে তুমি এখান থেকে বেরিয়ে যাবে। এর জন্য আইটির লোক দরকার ছিল? আমি এখনও জানি না মিরান সাহাব কেন তোমাকেই চুজ করেছেন। আমি যে মেটেরিয়ালগুলো আনতে বলেছি এসেছে? খুব তাড়াতাড়ি এসে যাবে। ওয়াজেদ স্যার এসে আমাদের লেক রোডে নিয়ে যাবেন। আরিফ, তুমি প্যারাসিটামল খাও। আয়েশা একটা ওষুধ বের করে আরিফকে দিল। আরিফের জ্বরে গা পুড়ে যাচ্ছিল। সে ওষুধটা খেল। রুমের দরজায় নক হলো, সেই একই প্যাটার্নে যেটা তাবরেজ ব্যবহার করেছিল। আয়েশা দরজা খুলল। ওয়েলকাম অন বোর্ড স্যার। আরিফ লোকটার মুখ দেখা মাত্র চমকে উঠল। তাদের অফিসের
বেগ স্যার। ইনি তাহলে ওয়াজেদ? আরিফের দিকে তাকিয়ে বেগ বলল, হাউ ইজ হি ডুইং? ফাইন জনাব, এখন জ্বর এসেছে। ছেড়ে যাবে। আরিফ, তোমার আম্মি আব্বুর খুনের বদলা তোমাকে নিতে হবে না? নিতে হবে। বেগ কাঁধের ব্যাগ থেকে ল্যাপটপ বের করে তার পাশের চেয়ারে বসে ল্যাপটপটা অন করল। সেকেন্ড 30 পরে সিসিটিভি সাইটে লগ ইন করে বলল, নাও ইউ হ্যাভ সিসিটিভি অ্যাক্সেস অফ J&K পুলিশ। আরিফ, দেখো কি দেখতে পাচ্ছ? আরিফ দেখল একটা স্ক্রিনে 12টা সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে। সেটাই বলল বেগকে। বেগ বলল, কাল সকাল 9টা থেকে প্রসেশন শুরু হবে। আমাদের ব্লাস্টের সময় তখনই। কাজ হবার পর তুমি এই সময়ের সিসিটিভি ফুটেজটা ওদের সার্ভার থেকে মুছে দেবে। এই কাজের জন্যই তোমাকে এখানে এই মিশনে ইনক্লুড করা হয়েছে। পারবে না? হ্যাঁ। আরিফের যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছিল। কোনো মতে বলল, I shall try my best. I know you are the best, আরিফ। I know। তোমাকে পারতেই হবে। নিজের দেশের জন্য, কাশ্মীরের জন্য, প্রতিটা মুসলমান ভাইয়ের জন্য তোমাকে পারতেই হবে। এই যে দেখো, লেকের ধারে 200 মিটার পর পর 5টা শিকারা স্ট্যান্ড আছে। আমি ওই ইস্ট সাইড থেকে নাম দিই যদি প্রথম শিকারা স্ট্যান্ডটা S1-এ। ওরা প্রসেশন শুরু করবে 9টায়। S1-এর কাছ থেকেই সেটা শুরু হবে। 2000 বাচ্চা আসবে গোটা কাশ্মীর থেকে। 9:15 নাগাদ S2-তে সব থেকে বেশি বাচ্চার সমাবেশ হবে। হ্যাঁ, আমার ম্যাটেরিয়াল লাগবে। পেয়ে যাবে বিকেলের মধ্যে। আর এসকেপ প্ল্যান? ঠিক সময় বলে দেব। সত্যি কোনো এসকেপ প্ল্যান আছে ওয়াজেদ স্যার? আমি কিন্তু এখানে সুইসাইড মিশনে আসিনি। অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করো। আমি যখন এখানে এসেছি, তোমরা যখন এখানে এসেছো, তখন নিশ্চয়ই কেউ ইয়ার্কি মারতে আসেনি। লেটস গো, লেক রোডের প্ল্যানিংটা করে নি। আরিফ, এই ফোনটা নাও। বেগ পকেট থেকে একটা ফোন বের করে আরিফকে দিল। বলল, তুমি এখানে ল্যাপটপের সামনে বসে থাকো। আমি লেক রোডে পৌঁছে তোমাকে ফোন করে প্রতিটা জায়গার একটা কোড বলবো, আর সেটা তুমি নোট করে রাখবে। কাল কাজে লাগবে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো, শিকারা অপেক্ষা করছে আমার জন্য। 4 জন বেরিয়ে গেল রুম থেকে। আরিফ মাথার তীব্র যন্ত্রণা সত্ত্বেও ল্যাপটপের সামনে বসে রইল। নরম একটা রোদ জানলা দিয়ে এসে আরিফের গায়ে লাগছে। প্যারাসিটামলের প্রভাবে খানিকটা সুস্থ লাগছিল আরিফের। সে বেগ সাহেবের দেওয়া ফোনটা দেখল। ফোনটা লক করা। ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতেই সেটা বেজে উঠল। আরিফ ধরল। আরিফ। জি জানাব। ক্যাম্প 3 দেখো, আমরা সবাই আছি এখানে, দেখতে পাচ্ছ? আরিফ দেখল, হ্যাঁ, ক্যাম্প 3-তে 4 জনকেই দেখা যাচ্ছে। সেটা বেগকে জানালো। গুড, এবার আমরা ক্যাম্প 7-এর দিকে যাচ্ছি। এইভাবে একটার পর একটা ক্যামেরা লোকেশন বেগ বলে যেতে থাকলো। আরিফ নোটপ্যাডে সব লিখে নিল। রাস্তায় বেশ কিছু ইন্ডিয়ান এবং বিদেশি ট্যুরিস্ট দেখা যাচ্ছে। বেগ ফোন রাখলে আরিফ ল্যাপটপ নামিয়ে রুমের বাইরে বেরোল। ডাল লেকের জলে সূর্যালোক পড়ে অপূর্ব সুন্দর এক ছবি তৈরি করেছে। হাউসবোটটাও খুব সুন্দর। আরিফ শুনেছিল কাশ্মীরিদের কাঠের কাজ নিখুঁত। এখন প্রত্যক্ষ করল। হাউসবোটের সামনে থেকে একটা শিকারা নিয়ে 2 জন কাশ্মীরি চিৎকার করতে শুরু করল, সাব, ফটো লেনা হে। আরিফ মাথা নাড়ল হেসে। ওরা উৎসাহ পেয়ে তাদের হাউসবোটের শিকারা নিয়ে এসে একটা ফটো অ্যালবাম বের করে বলল, হ্যাঁ দেখিয়ে সাব, একদম শাহজাহান জেসা লাগবে আপনাকে, ট্রাই করবেন? না না, বললাম তো। ফটোওয়ালারা জোড়াজুড়ি শুরু করলো। আরিফ হতোদ্যম হয়ে বলল, দেখুন, আমার জ্বর, এখন আমি কিছু করতে পারবো না। ঠিক আছে সাব, কি আর করবো বলুন, টুরিস্টই আমাদের ভরসা, তাই একটু জোড়াজুড়ি করতেই হয়। আপনার জ্বর কমে গেলে কিন্তু আমাদের থেকেই ফটো তুলতে হবে। ইয়ে লিজিয়ে হাম লোগ কা কার্ড। তাকে একটা কার্ড গুছিয়ে দিয়ে
দুজনে শিকারায় নেমে গেল। ঘাম দিয়ে জ্বর ছাড়ছিল। আরিফের ইচ্ছা করছিল শিকারায় ঘুরতে, কিন্তু সে একটু ভেবে ইচ্ছাটা দমন করল। আব্বু আম্মির ঘটনাটা জানার পর থেকে তার আর কিছুই ইচ্ছে করে না। সে ঘরে এসে ল্যাপটপটা খুলল, জেএনকে পুলিশের সাইটটা খুলে কাজ করতে শুরু করল। কিছুক্ষণ পর আবার মাথা ধরল, ল্যাপটপটা রেখে খাটে শুল। জ্বরটা আবার আসছে। ঘুমিয়ে পড়েছিল সে। ঘুম ভাঙল আমিরের ডাকে। তার কপালে হাত দিয়ে আমির বলল, আর একটা প্যারাসিটামল খেয়ে নাও, কালকের আগে সুস্থ হতে হবে। কাল বেশিরভাগ কাজটাই তোমার। খাটে উঠে বসল আমির। বেগ বলল, সিসিটিভি ডেটা মুছে দেওয়া সম্ভব আরিফ? সম্ভব। আয়েশা আর একটা প্যারাসিটামল দিল আরিফকে। রাজ্জাক পকেট থেকে একটা রিভলভার বের করে সেটা পরখ করতে করতে বলল, आई कैन फील द एक्साइटमेंट सर वचन। काम हो जाएगा कल। ক্যাম্প 9-এ কাল থাকবে আমির বম ডেটোনেটর নিয়ে। ব্লাস্টের সঙ্গে সঙ্গে 6-এ থাকা রাজ্জাকের টার্গেট হবে আনসারউদ্দিন। ইউ হ্যাভ টু ফিনিশ হিম অ্যাট এনি কস্ট। ইন্ডিয়ান আর্মির এগেনস্টে প্রোপাগান্ডাটা তখন পালে হাওয়া পাবে। দ্য ব্লাস্ট উইল হ্যাপেন অ্যাট ক্যাম্প 1। কাল আমি আর আয়েশা আরিফের সঙ্গে থাকবো। আফটার দ্য অপারেশন তোমরা হাউস বোটেই ব্যাক করবে। কাশ্মীর ব্লক করে দেবে ইন্ডিয়ান আর্মি ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে। বেরোতে গেলে ধরা পড়ে যাওয়ার চান্স থাকবে 99%। তার মানে এটাই আপনার এক্সিট প্ল্যান? নইলে মরতে হবে। তৈরি তুমি মরার জন্য? মরার ভয় আমি পাই না, কিন্তু আমাকে বলা হয়েছিল কাজ হয়ে গেলেই আমাদের ব্যাক করিয়ে নেওয়া হবে। কথার খেলাপ হয়ে গেল। সিচুয়েশন অনুযায়ী প্ল্যান চেঞ্জ হয়, এটা এতদিন আর্মিতে থেকে তোমার জানা উচিত ছিল। নতুন করে সব শেখাতে হবে তোমায়। বেগ স্থির চোখে আমিরের দিকে তাকালো। আমির মাথা নিচু করল। আরিফের অবাক লাগলো। আয়েশা হলে এতক্ষণ আমির তুমুল চিৎকার শুরু করে দিত। বেগ সাহেবের এক হুমকিতে মাথা নিচু করে দিল। বেগ সাহেব কি তার মানে খুব ক্ষমতাবান কেউ? দুপুরে প্যারাসিটামলের প্রভাবে আরিফের জ্বর নামল। লাঞ্চের পর আমির অন্য একটা ঘরে বোম তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়ল। রাজ্জাক চেয়েছিল তার সঙ্গে থাকতে। আমির জানালো এই কাজটা সে একা করতে পছন্দ করে। প্রয়োজনীয় জিনিসপত্র বেগ নিয়ে এসেছিল। সন্ধে তাবরেজ আসবে। একটা স্কুটিতে বোমটা রাখা হবে। মিছিল শুরুর ঠিক আগে স্কুটিটা রেখে ভিড়ে মিশে যাবে তাবরেজ। বাকি কাজটা আমির আর রাজ্জাকের। বেগ বলল, কাল কাজের পর আমাদের এই বোটটা ছাড়তে হবে। এটা একেবারে সামনের দিকে, তল্লাশি হবেই। তবরেজ আমাদের জন্য আর একটু ইন্টেরিয়র সাইডে বোট দেখে রেখেছে। আমরা ওখানে মুভ করব, তবে সবটাই পরিস্থিতি বুঝে। আয়েশা, আরিফ ওকে? ইয়েস স্যার। আরিফ তুমি? আগের চেয়ে বেটার। মাই অ্যাডভাইস টু ইউ পিপল, ডোন্ট গেট ইমোশনাল, ওকে? এই মিশনটা আমরা তোমাদের দিয়ে করালাম একটাই কারণে। বেশি কিছুদিন আগে রয়ের কাছে ISI এর সব এজেন্টের ডেটাবেস চলে যায়। আমাদেরই কোনো গদ্দারের কাজ ছিল বলা বাহুল্য। বাধ্য হয়ে আমাদের নতুন রিক্রুট শুরু করতে হয়। রাজ্জাক, আমির, আয়েশা আমাদের নতুন রিক্রুট। শুধু একজন IT পিপল দরকার ছিল। আরিফের ইন্টারভিউয়ের ভিডিও ক্লিপ দেখেই ওকে আমি চুজ করি। আনফর্চুনেটলি ওর আম্মি আব্বুর সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেল, যেটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। আল্লাহ তাদের সহি সালামত রাখুন। তাদের ছেলে দেশের জন্য এত বড় কাজ করছে, নিশ্চয়ই তাদের জান্নাত নসিব হবে। আপনি তাহলে করাচিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের রিক্রুটমেন্টের জন্য গেছিলেন? টোল্ড ইউ অলরেডি। বাকিটা বোঝার মতো বুদ্ধি তোমাদের আছে। বাই দ্য ওয়ে, টকিং অ্যাবাউট এক্সিট প্ল্যান, আয়েশা টেল মি, তোমার কি মনে হয় শ্রীনগরে আমাদের থেকে যাওয়াটা গুড আইডিয়া? অফকোর্স, এখানে অসংখ্য হাউসবোট আছে। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ড্রোন পাঠাবে নিশ্চয়ই। আমাদের সার্ভাইভ করাটাই চ্যালেঞ্জ। তাছাড়া চ্যালেঞ্জ কেন হবে? কাশ্মীরিরা আমাদের সঙ্গে আছে, তুমি আছো না আমাদের সঙ্গে? নিশ্চয়ই, না থাকলে এত দূরে আসতাম কি স্যার? রাজ্জাক আনসারউদ্দিনের ছবিটা দেখছিল, বলল, মালটাকে স্নাইপার দিয়ে মারলে ভালো হতো।
রাজ্জাক, এটা পাকিস্তান নয়, ইন্ডিয়া। বিল্ডিং অ্যাক্সেস পাওয়া সম্ভব। প্রতিটা বিল্ডিংয়ে ওদের নজর আছে। চ্যালেঞ্জটা তোমাদেরই। আমার মনে হয় কাজ করার পর রাজ্জাক আর আমিরের হাউস বোটে ফেরাটা টিমের জন্য রিস্কি হবে। তুমি ঠিক বলেছো আয়েশা। জলে ওদের ট্রেস করা অনেক সহজ হবে। উই হ্যাভ টু স্প্লিট দ্য টিম। হ্যাঁ, তার জন্য আমাদের কাছে একটা কমিউনিকেটিং ডিভাইসও দরকার। এদিকে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স আমাদের ট্র্যাক করে ফেলতে পারে কমিউনিকেট করতে গেলে। দেন লাল চকে আমাদের সেফ হাউসের রাজ্জাক আর আমিরকে নিয়ে চলে যাবে তাবরেজ। ওরা কাউকে ফোন করবে না, ওদের সঙ্গে কোনো রকম যোগাযোগও করব না। 5 দিন পরে অর্থাৎ 19শে নভেম্বর আমরা লাল চকে যাব। সেটা তাবরেজের সঙ্গে যোগাযোগ করে ঠিক করা যাবে। এই 5 দিন হাউস বোটে লুকিয়ে থাকার জন্য প্রয়োজনীয় ড্রাই ফ্রুট আজকে কিনে এখানে নিয়ে যাবে তাবরেজ। হ্যাঁ, এটা অনেক বেশি ভালো প্ল্যান। বেগ আরিফের দিকে তাকালো। তোমার কাজটা কাল কি হবে সেটা বুঝে গেছো তো আরিফ? জি জনাব। আব্বু আম্মির কবরে মাটি দেওয়ার সুযোগটুকু দেয়নি যে দেশ, সে দেশের তবাহি দেখার জন্য প্রস্তুত তো তুমি? জি জনাব। জ্বর ঝেড়ে ফেলো। ইন্ডিয়াকে ওদের অকাত দেখানোর দিন এসে গেছে। বিকেলবেলা তাবরেজ এলো হাউস বোটে। আমিরের কাজ হয়ে গিয়েছিল, তাবরেজকে বুঝিয়ে দিল। তাবরেজ চলে যেতে বেগ বলল, আমির, কালকের প্ল্যানে একটা চেঞ্জ হয়েছে, তোমাকে বলা হয়নি। আমির জিজ্ঞাসু চোখে তাকালো। কাল থেকে আমাদের টিম স্প্লিট হয়ে যাবে। তুমি আর রাজ্জাক তাবরেজের সঙ্গে সেফ হাউসে চলে যাবে। আমরা 5 দিন পর মিট করব। আমির কয়েক সেকেন্ড বেগের দিকে তাকিয়ে বলল, ওকে জনাব। তোমার কোনো আপত্তি নেই তো? আপনি সিনিয়র, আপনি যা বলবেন মানতেই হবে। চলো আমরা একটু ঘুরে আসি। কেউ আপত্তি করল না। আরিফের জ্বর কমে গিয়েছিল, তার ঘুরতে ইচ্ছে করছে। দুর্বল শরীর সত্ত্বেও সে বেরোল। শিকারা করে লেক রোডে পৌঁছে তারা 2টো অটো নিয়ে মুঘল গার্ডেনে গেল। অটো থেকে নেমে বেগ সবাইকে জিজ্ঞেস করলো কেউ কিছু খাবে কিনা। পাকোড়া ভাজা হচ্ছিল রাস্তার পাশে। আমির পাকোড়া খেল। মুঘল গার্ডেনে ঢোকার পর আরিফ মুগ্ধ হলো। এত সুন্দর বাগান। বেগ বলল, শ্রীনগরে এলে আমি এখানে আসবই। আর এপ্রিলে টিউলিপ গার্ডেন। আপনি এখানে প্রায়ই আসেন? সে তো আসতেই হবে, এখানে না এলে হয়। সে অনেক বড় বাগান, সুন্দর করে কাটা ঘাস। আয়েশা আরিফের পাশে হাঁটতে হাঁটতে বলল, এখানে এসে ভাইজানের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এসে খুব আনন্দ করেছিলাম দুজনে। থমকে গেল আয়েশা। আরিফ কি সান্ত্বনা দেবে বুঝতে পারল না। বেশ কিছু ট্যুরিস্ট আছে বাগানে। কেউ সেলফি তুলছে, কেউ আড্ডা মারছে। ছোট ছোট কতগুলো বাচ্চা বাগানে দৌড়াদৌড়ি করছে। আরিফের হঠাৎ মাথাটা ঘুরে উঠল। সে বাচ্চাদের মারবে? শিশুদের? হোক সে কাশ্মীরি, হোক সে ভারতীয়, যেই হোক, শিশু? অসুস্থ বোধ হতে শুরু করলো তার। একটা বেঞ্চে বসলো সে। একটা বাচ্চা তার বাবার গলা জড়িয়ে ধরে বায়না করছে কিছু একটা। ভাষাটা বুঝতে পারল না আরিফ। তার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আব্বু আম্মির সঙ্গে কোথাও গেলে খুব বায়না করত সে। নিজের দেশ থেকে এত দূরে বন্ধু বান্ধবহীন একটা পরিবেশে কান্না পেয়ে গেল তার। বেগ আমিরেরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গিয়েছিল। আয়েশা বলল, লেকের ওপাশে আল্লাহর ঘর আরিফ। ওই সাদা মসজিদটা দেখা যাচ্ছে। আমাদের নবীজির মাথার চুলের একটা অংশ নাকি ওখানে আছে। তোমার তোমার শরীর খারাপ লাগছে? আরিফ মাথা নেড়ে না বলল। আয়েশা তার পাশে বসে বলল, তুমি একটা ভয়াবহ মেন্টাল সেটের মধ্যে দিয়ে যাচ্ছ বুঝতে পারছি, আমিও যাচ্ছি, কিন্তু এই মুহূর্তে এছাড়া আমাদের কোনো উপায় নেই। এটাই উপায়। আরিফ চোখ বন্ধ করে সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করল। আম্মি শিখিয়েছিল যখনই কষ্ট হবে আল্লাহকে ডাকতে। চোখের কোণে জল এসে গেল তার। আরিফ, জি? তোমার কি মাথা ধরেছে আবার? বেগ সাহেবকে বলে হাউস বোটে ফিরে যাবে? না না, ঠিক আছে, তোমরা ঘুরে নাও, আমি বসছি।
দুটো প্যারাসিটামল খেয়েছি তো, উইকনেস আছে খানিকটা, ও ঠিক হয়ে যাবে। তুমি ঠিক এই ধরনের কাজের জন্য উপযুক্ত না আরিফ। তোমাকে দেখলে মনে হয় তুমি হয়তো শায়ের হলে ভালো হতে। আমরা কি করব তা তো আমাদের হাতে নেই। আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে পৃথিবীতে এসেছি। অনেক কিছুই করা যেত, কিন্তু আপাতত সেগুলো না করে যে কাজের জন্য এসেছি সেটাই করতে হবে। এই দেশ আমার সব কেড়ে নিয়েছে আরিফ। আমি অনেক চেষ্টা করেও এই দেশের সম্পর্কে নরম হতে পারবো না। আরিফ কিছু বলল না, আবার চোখ বন্ধ করে সর্বশক্তিমানকে ডাকতে শুরু করলো। রাত 8টা। তারা কিছুক্ষণ আগে ফিরেছে। আয়েশা তার ঘরে গিয়ে বিশ্রাম করছে। আমির টিভি চালিয়ে হিন্দি সিনেমা দেখছিল। রাজ্জাক বলল, প্রিমিয়ার লিগ আছে, ওটা দেখতে পারো। আমির কান দিল না। রাজ্জাক আবার বলল, হিন্দি সিনেমা ভালো লাগে? দারুণ লাগে। আই লাভ অনুষ্কা শর্মা। তাহলে তো একবার মুম্বাই যেতে হচ্ছে জানাব। এনি ডে জান দিয়ে দেব জানেমানের জন্য। আরিফ ল্যাপটপ খুলে ক্যামেরা পজিশন দেখছিল। আর্মি মার্চ করছে এখন লেক রোডে। দোকানগুলো সন্ধ্যের পর বন্ধ হয়ে গেছে। রাস্তার চারপাশে সাজানো চলছে। তোরণ বানানো হয়েছে বাঁশ দিয়ে। আনসার উদ্দিনকে অভিনন্দন জানানোর কথা লেখা আছে তোরণে। অটো চলছে আর কয়েকটা গাড়িও। ভারতীয় সেনার গাড়ি 5 মিনিট পর পর টহল দিচ্ছে। রাজ্জাক ল্যাপটপে উঁকি মেরে দেখে বলল, পেশোয়ারের মুফতি বাজারে এক রয়েজিনকে মেরেছিল। এরকমই ভিড় রাস্তায়, সাইলেন্সার দেওয়া রিভলভারে। পাকিস্তানে 10 বছর ধরে ছিল গাউটি মেরে। কাজুর ব্যবসা করতো আর সব খবর দিল্লিতে পাঠিয়ে দিত। হঠাৎ করে গুলি চালিয়েছিল, 5-7 হাত দূরে ছিল। মিয়া, কালকে সবটাই ডিপেন্ড করছে ধামাকাটা কত জোরে হবে তার উপর। মানুষ ঘাবড়ে গিয়ে দৌড়োদৌড়ি না শুরু করলে আমি আনসারউদ্দিনকে শুট করতে পারবো না। তোমাকে কাল যেতেও হবে না, আমাকে অস্ত্রটা দাও, সব একা করে চলে আসবো। তোমার কি মনে হচ্ছে আমি ভয় পাচ্ছি? আমির মিয়া, ভয়টা আমি পাই না। আমি শুধু চাই ব্লাস্টের আওয়াজটা যেন গোটা দুনিয়া শুনতে পায়। আমার কাজটা তাহলে সহজ হয়ে যায়। আমির একটা আখরোট হাত দিয়ে ভেঙে মুখের ভেতর ছুঁড়ে দিয়ে বলল, জান্নাত থেকেও শোনা যাবে, চিন্তা করো না। রাজ্জাক আরিফের দিকে তাকিয়ে হাসল। তারপর আরিফ মিয়া পাকিস্তানে ফিরে কি করবে? আবার আগের কোম্পানিতে জয়েন করবে? জানি না কি করব। আমি মিরান সাহেবকে সাফ বলে দেব, এবারই শেষ, আর না। আমি আর কোনো মিশনে যেতে চাই না, অনেক হলো। আর্মি থেকেও এই জন্যই রিটায়ার করেছিলাম। কপাল এমন, সেই মিরান সাহেবের পাল্লায় পড়ে গেলাম। আমি অনেক দিন ধরেই মিরান সাহেবের পাল্লায় পড়ে আছি। তবে এই প্রথম দেশের বাইরে পাঠালেন। ফিরে বিয়ে শাদি করব, তারপর কাশ্মীর যখন পাকিস্তানের হিস্সা হয়ে যাবে বউকে নিয়ে বেড়াতে আসবো। বললাম তো, আর্মি যদি মনে করে কাশ্মীর দখল করতে আমাদের বেশি সময় লাগবে না। এসব ইন্টারন্যাশনাল ল, অ্যান্টি ওয়ার ল, এত কিছু পাকিস্তান গভর্নমেন্টকে কে মানতে বলেছিল কে জানে। দরজায় নক হলো। রাজ্জাক গিয়ে দরজা খুলে দেখল বেগ দাঁড়িয়ে আছে। বেগ তার হাতের ফোন রাজ্জাকের হাতে দিয়ে বলল, মিরান সাহেব ফোন করেছেন, কথা বলো। তোমার কথা হলে আরিফকে দিও। রাজ্জাক শশব্যস্ত হয়ে ফোন ধরল। কিছুক্ষণ জি স্যার বলে ফোনটা আরিফকে দিল। আরিফ ফোন ধরে সালাম দেওয়ার পরে প্রত্যুত্তরে সালাম দিয়ে মিরান বলল, কালকে দিনটা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আরিফ। ইনশাআল্লাহ তুমি সফল হবে। শুকরিয়া স্যার। গোটা পাকিস্তান তোমার দিকে তাকিয়ে আছে আরিফ। আমরা জিতবই, নিশ্চয়ই জিতব। বেগ সাহেবের কথা শুনেছিল, উনি অভিজ্ঞ মানুষ, অনেকবার শ্রীনগরে গেছেন। উনি ঠিক তোমাদের বের করে নিয়ে আসবেন, আমি জানি। চিন্তা করবে না, আমরা এখান থেকে যতটা পারি তোমাদের সাহায্য করব। জি জানাব। আমিরকে দাও ফোনটা। আরিফ ফোনটা আমিরকে এগিয়ে দিল। রাতে সবাই মিলে একসঙ্গে খেয়ে ঘুমাতে গেল তারা। আরিফের জ্বর আসেনি, তবে শরীর দুর্বল লাগছিল।
বেগ তাকে বলল ঘুমিয়ে পড়তে। আরিফ মাঝে শুল, তার দুপাশে রাজ্জাক আর আমির। আরিফ মিয়া, কাল তুমি আলাদা হয়ে যাবে তাহলে? হ্যাঁ। জানি না আমাদের দেখা হবে নাকি আবার, কি আছে কাল আল্লাহ জানেন। জরুর দেখা হবে, কেন দেখা হবে না? আমি যা জিনিস বানিয়েছি ওই জিনিস স্কুটি থেকে যা কাজ করার করে দেবে। রাজ্জাক কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, মাঝে মাঝে মনে হয় আমরা মাথাটা ইসলামাবাদে জমা দিয়ে এসেছি, এখন শুধু অর্ডার আসবে আর রোবটের মতো আমরা তা পালন করে যাব। আমাদের জন্য বেস্ট ডিসিশন তো ওরাই নেবেন, অহেতুক চিন্তা করছো কেন? কিছু না, এমনি মনে হলো বললাম। আনসারউদ্দিনের সঙ্গে পাকিস্তানের ভালো যোগাযোগ ছিল, অথচ তাকেই মারতে বলছে মিরান সাহেব। এত ভেবো না, যা করতে বলা হয়েছে করে যেখানে যেতে বলবে সেখানে চলে যাব। ইন্ডিয়ান আর্মির কাশ্মীরে অবস্থা মোটেও ভালো না, ওরাও ভয়ে থাকে। ব্লাস্টটা ঠিকমতো হতে দাও, ওরা অ্যাকশনে নামার বদলে দেখবে আরও ব্যাকফুটে চলে যাবে। আরে ভয় পাচ্ছ? তোমার এরকম এক্সপিরিয়েন্স নেই, ভয় পাওয়া যায়। আমি কি করছি, কেন করছি কিছুই জানি না, করতে হচ্ছে বলে করছি। আমার চিন্তা শক্তি কাজ করছে না আজকাল। তাহলে তুমি মিরান সাহেবের কাজের জন্য উপযুক্ত লোক হবে। ওনার চিন্তা ভাবনাওয়ালা লোক একেবারেই পছন্দ না। দেখো, এই মিশনটা সাকসেসফুল করে দেশে ফিরলে উনি হয়তো তোমায় মিডল ইস্টেই পাঠিয়ে দিলেন, আয়েশ করবে ওখানে। কোনো আয়েশ নেই, মিডল ইস্ট বহুত কনজারভেটিভ জায়গা। আমি 2 বছর ছিলাম, আমার থেকে ভালো আর কি জানে। শোনো, তুমি চেষ্টা করবে ইউরোপের কোনো কান্ট্রিতে যেতে। ইউএসএ আমাদের জন্য এখন অনেক রকম ঝামেলা করে রেখেছে, ইউরোপে অত ঝামেলা হবে না। তবে আমি আর এসব কাজ করব না, এবার ফিরে গিয়ে শাদি করে নেব। অনেক হলো মানুষ খুন। এত সোজা হলে কবে বেরিয়ে যাওয়া যেত মিয়া, এত সোজা কিছুই না। তবে যাই বলো, তুমি কিন্তু বারবার বিয়ের কথা বলছো। সত্যি করে বলো তো মিয়া, তোমার কি বিয়ে ঠিক হয়ে আছে? ঘুমিয়ে পড়ো, কালকে অনেক কাজ আছে। এখন ভেজুলকে বাদ বলে লাভ নেই। তার মানে আছে। বিয়েতে আমাদের ডাকবে তো? ডাকবো ডাকবো, কে কোথায় থাকবে কে জানে। চলে এসো। ওরা যেদিন অ্যাবোটাবাদে লাদেনকে অ্যাট্যাক করে, ঠিক তার একদিন আগেই আমি অ্যাবোটাবাদ থেকে মুজাফফরাবাদে ফিরি। আমাদের দেশের সর্বত্র আমেরিকান স্যাটেলাইটের নজর। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমেরিকা পাকিস্তানে ঢুকে অপারেশন করে চলে গেল, অথচ কেউ কোনো প্রতিবাদ করল না। এর একটাই মানে হয়, পাকিস্তান ইনডাইরেক্টলি আমেরিকাকে লাদেনের কোঅর্ডিনেটস দিয়ে দেয়। তুমি অ্যাবোটাবাদে কি করছিলে? ওসামাকে যে বাড়িতে রাখা হয়েছিল তার কাছের সেনা ছাউনিতে থাকতাম আমরা। দ্য ইনসিডেন্ট ওয়াজ ওপেন সিক্রেট। সবাই জানতো ওই বাড়িতে লাদেন আছে, কিন্তু কেউ মুখে কিছু বলতো না। সে এক অদ্ভুত সিচুয়েশন। আমি ওখান থেকে পালিয়ে এসে বেঁচে গিয়েছিলাম। খুব কষ্ট পেয়েছিলাম ঘটনাটা শোনার পর। ওসামা ওয়াজ আ ট্রু রেবেল। লং লিভ ওসামা। অনেক রাত অবধি ঘুম এলো না আরিফের। রাজ্জাক আর আমিরকে নিশ্চিন্তে ঘুমাতে দেখে সে অবাক হলো। এত বড় একটা কাজ হবে আগামীকাল, অথচ কোনো হেলদোল নেই। এই জন্যই হয়তো এদের মিরান সাহেব এই কাজে নিয়েছেন। ঠান্ডা মাথার খুনি না হলে এত বড় কাজ করা কারো পক্ষে সম্ভব নয়। জোর করে ঘুমাতে গিয়ে খুব বাজে একটা দুঃস্বপ্ন দেখল আরিফ। দেখল সে একটা কুয়োতে তলিয়ে যাচ্ছে। আব্বু আম্মি তাকে বাঁচাতে এসেছে, কিন্তু কিছুতেই তাদের হাত ছুঁতে পারল না সে। অতলে তলিয়ে যেতে যেতে যেন তার দম বন্ধ হয়ে আসতে লাগলো। ঘুমের মধ্যেই আর্তনাদ করতে চাইলেও কিছুতেই কোনো শব্দ বেরোল না। অসহ্য অনুভূতি নিয়ে ঘুম ভাঙল তার। ভোরের আলো জানলা দিয়ে এসে ঘরে ঢুকেছে। আরিফ দেখল সকাল 7টা বাজে। রাজ্জাক আর আমির তৈরি হয়ে নিয়েছে। সে উঠে বসল। ফজরের নামাজ মিস করে গেলে?
আরিফ লজ্জা পেল। রাজ্জাক আবার বলল, ঠিক আছে, তোমার তো ঘুমিয়ে হয় না, আর আল্লাহর কাজেই তো যাচ্ছ, উনি ঠিক মাফ করে দেবেন। চলো আমরা রওনা দেব। আল্লাহ আমাদের জয়ী করুক ইনশাআল্লাহ। তুমি ঠিক আছো তো? আরিফ ঘাড় নাড়ল। রাজ্জাক এসে আরিফকে জড়িয়ে ধরে বলল, এসো মিয়া, আল্লাহ চাইলে আবার দেখা হবে, নিজের খেয়াল রেখো। আমির হাঁটু গেড়ে প্রার্থনা করছিল। মন দিয়ে প্রার্থনা সেরে উঠে তার দিকে তাকিয়ে বলল, ফোনে যোগাযোগ থাকবে, দেখা হবে আবার আমাদের দেশে রাজ্জাকের বিয়েতে। মিয়া, আমার বিয়েটা বলনি দেখছি, ঠিক মনে রেখে দিয়েছ। ভুলে যাব কেন মিয়া? তুমি হলে আমার পার্টনার। পার্টনারের বিয়ে কি বলতে পারি? প্রতিটা কঠিন দিনের আগে আমি কনসেন্ট্রেট করি। এখন এসব কথা বলে মনটা অন্যদিকে ঘুরিয়ে দিও না। তোমার ডিটোনেটের কাজ করবে তো? 200% করবে। ওয়াসিম আকরামের আউটসুইঙ্গার আর আমির মিয়ার বম্ব সব সময় ওয়ার্ল্ড ক্লাস। রাজ্জাক হেসে ফেলল। আরিফ অবাক হয়ে যাচ্ছিল। এদের টেনশন হচ্ছে না? কোনো অজানা কারণে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল তার। রাজ্জাক বলল, বেগ সাহেব কি আসবেন না নাকি? ওকে ছাড়াই চলে যাব। মাইকের শব্দ ভেসে আসছে লেক রোড থেকে। বিভিন্ন গান হচ্ছে। আমির বলল, তুমি আনসারউদ্দিনকে মারলে আমার বিন্দুমাত্র দুঃখ হবে না। এদিকে সারা বছর অ্যান্টি ইন্ডিয়ান কথা বলে পাকিস্তানের থেকে টাকা নিয়ে যাচ্ছে, ওদিকে নিজের প্রোগ্রামে ইন্ডিয়ানদের দেশপ্রেমের গান চালিয়েছে, ফর্মার ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের বার্থডে পালন করছে। ব্লাডি হিপোক্রেট। সেটা তো ইন্ডিয়ান আর্মির চোখে ধুলো দেওয়ার জন্য হতে পারে। তুমি না জেনে ওকে দোষ দিচ্ছ কেন? দোষ দিচ্ছি না। এই কাশ্মীরিদের জানো না তুমি, এরা কারোর না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা নিজেদের জন্য আলাদা দেশের কথা ভাবে। আমির হঠাৎ করেই বুক ডন দিল কয়েকটা। মেঝেতে বসে জোরে জোরে শ্বাস নিয়ে বলল, আমার আর তর্স হয়েছে না, ইচ্ছা করছে এখনই বেরিয়ে যাই। বেগ সাহেবকে ডাকি এবার। সে বেরোবার আগেই বেগ তাদের ঘরে ঢুকল। বলল, রাজ্জাক, আমির, আমাদের দেশ পাকিস্তান তোমাদের জন্য আজ গর্বিত। দেশ এবং আমাদের ধর্মকে বাঁচানোর স্বার্থে তোমরা যেভাবে নিজেদের জীবন বাজি রেখে এগিয়ে এসেছ, তার জন্য স্বয়ং আল্লাহ তোমাদের আশীর্বাদ করছেন। তোমরা আর দেরি করো না, লেক রোডে পৌঁছে কোনো একটা দোকানে ব্রেকফাস্ট করে রাস্তায় নজর দিতে শুরু করো। বেগ আমিরের মাথায় তাবিজ ছুঁয়ে বিড়বিড় করে কিছু একটা বলল। রাজ্জাকও মাথা এগোলো। বেগ একইভাবে রাজ্জাকের মাথাতেও তাবিজ ছুঁয়ে বিড়বিড় করে কিছু একটা বলে গেল। আয়েশা ঘরে ঢুকল। তার চোখ মুখ থমথমে। আরিফ দেখে বুঝল আয়েশার মধ্যেও তার মতোই উৎকণ্ঠা কাজ করছে। আমির বলল, লেটস ডু ইট। কিন্তু মিশনে যাওয়ার আগে আমি আজ পাকিস্তানি জাতীয় সঙ্গীত গাইতে বলবো সবাইকে। এনিমি কান্ট্রিতে জাতীয় সঙ্গীতের মজাই আলাদা। আয়েশা, তুমি কি গাইবে? আজাদ কাশ্মীরের কোনো জাতীয় সঙ্গীত ঠিক করে রাখোনি তোমরা? আমির হাসতে শুরু করল। বেগ আমিরের দিকে তাকিয়ে বলল, তুমি গাও। আয়েশা জানে চুপ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা যায়। শুরু করো। আরিফ বেসুরো গলায় পাকসার জমিন শুরু করল। রাজ্জাক আর বেগ গলা মেলাল। আরিফও গাইল। আয়েশা দাঁড়িয়ে রইল। গান শেষ হলে বেগ বলল, লেটস ডু ইট, দ্য মিশন ইজ অন নাও। আমির সামরিক কায়দায় বেগকে স্যালুট করে বলল, রাইট স্যার, অ্যালাউ আস টু লিভ। বেগ আমিরকে জড়িয়ে ধরে বলল, ইনশাআল্লাহ আমরা জয়ী হবই, এগিয়ে যাও। পকেট থেকে ফোন বের করল বেগ। আমিরকে দিয়ে বলল, ডু দ্য জব অ্যাজ পার মাই ইনস্ট্রাকশন। কেন, ম্যাডামের কি হলো? আয়েশা অন্যদিকে মুখ করল। আমির হাসতে শুরু করল অপ্রকৃতস্থভাবে। শিকারা এসে গিয়েছিল। আমির আর রাজ্জাক রওনা দিল। তারা তিনজন ওদের বোটের সিঁড়ি অবধি এগিয়ে দিল। আরিফের হঠাৎই মনে হলো এসব আসলে স্বপ্ন, নইলে এরকম একটা জায়গায়, এরকম স্বপ্নের মতো পরিবেশে কেউ মানুষ মারার কথা ভাববে কেন? বেগ বলল, ল্যাপটপ অন করো আরিফ, লেটস স্টার্ট আওয়ার জব। আরিফ ল্যাপটপ অন করল। রাস্তায় বাচ্চারা এবং তাদের বাবা মায়েরা এসে জড়ো হয়েছে। আর্মিও আছে।
তবে খুব একটা হেলদোল নেই কারো। বাচ্চাদের অনুষ্ঠান বলেই হয়তো। বেগ তাবরেজকে ফোন করল। আরিফ ল্যাপটপে J&K পুলিশের ওয়েবসাইট খুলল। বেগ বলল, হ্যালো তাবরেজ, নাও ইটস ইউর টার্ন। উপাস থেকে তাবরেজ কিছু একটা বলল, কিন্তু শোনা গেল না। তারপর বেগ বলল, প্ল্যানটা সামান্য চেঞ্জ হয়েছে। রাজ্জাক আনসারউদ্দিনকে মারার সঙ্গে সঙ্গে তুমি রাজ্জাক আর আমিরকে উড়িয়ে দেবে, ওকে? আরিফ ছিটকে গিয়ে বেগের দিকে তাকালো। বেগ ফোনটা রেখে তার দিকে তাকিয়ে বলল, হোয়াট? আরিফ আয়েশার দিকে তাকালো। কি বলছেন উনি? মিরান সাহেব বলেছেন বেগ স্যারের কথা শুনে চলতে। কথাটা বলে আয়েশা মাথা নিচু করে ফেলল। বেগ বলল, স্টার্ট ইউর জব লিটল সেন্ট, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তীব্র মাথা ব্যথাটা ফিরে এলো আরিফের। সে বেগকে বলল, ওদের কেন মারা হবে? টিম যত ছোট হবে তত ভালো কাজ হবে। আপনি আমাকেও মেরে ফেলবেন? দেশ যাকে চাইবে তাকে বলিদান দিতে হবে, প্রয়োজন হলে মারতে হবে। প্রবলেম আছে? আরিফের মাথা কাজ করছিল না। সে আয়েশার দিকে তাকালো আবার। আয়েশা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে। সে আয়েশাকে বলল, একটা প্যারাসিটামল দেবে? কিচ্ছু লাগবে না, কনসেন্ট্রেট অন ইউর জব। মাথা ধরে আছে, একটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আয়েশা তাকে প্যারাসিটামল দিল। আরিফ মনিটরে দেখল তাবরেজ পূর্ব নির্ধারিত পজিশনে স্কুটিটা রেখে তড়িৎ গতিতে বেরিয়ে এলো। রাজ্জাক আর আমির পৌঁছে গিয়েছে। সকাল 8টা বাজে। প্রচুর বাচ্চা আসতে শুরু করেছে। লেক রোডে লোক গিজগিজ করছে। আরিফ উঠে বলল, আমি টয়লেট থেকে আসছি। তাড়াতাড়ি। আরিফ বাথরুমে ঢুকে কোমোডে বসল। তার মাথা কাজ করছে না। এই তো সকালেও রাজ্জাক আর আমিরের সঙ্গে কথা হলো, কিছুক্ষণ আগেও কথা হলো। ওদের এত সহজে মেরে ফেলতে দিল বেগ। বমি হয়ে গেল আরিফের। মিনিট 5 বাথরুমে কাটানোর পর বেরোলো। আয়েশা জিজ্ঞেস করল, এখন সুস্থ লাগছে? যন্ত্রণায় আরিফের মাথা ছিঁড়ে যাচ্ছিল। সে বেগের দিকে তাকিয়ে বলল, আই জাস্ট টুক মাই ডিসিশন, আই কুইট। আমি এই কাজটা করতে পারবো না। চুপ করে এখানে বসো। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া তুমি কি বলছো? জানি, আমি নিরীহ শিশুদের মারতে পারবো না। আমির এবং রাজ্জাকের গায়েও হাত দিতে দেব না। আপনি তাবরেজকে বলুন আমির আর রাজ্জাককে যেন কিছু না করে। জাস্ট সিট হিয়ার এন্ড লিসেন টু মাই অর্ডার। আরিফ আয়েশার দিকে তাকিয়ে বলল, দেশের মানুষের কথা ভেবে বাচ্চাদের মারতে হবে, এটা মেনে নিতে হবে। আমার না হয় দেশের লোক না আয়েশা, কিন্তু এরা তো কাশ্মীরি বাচ্চা, তুমি এটা কি করে করবে? আমি জানতাম এই জেনারেশনের ছেলেরা এরকমই হয়। দেশের জন্য এদের কোনো রকম আবেগ কাজ করে না। ঠিক আছে, ওয়েট। বেগ ফোন বের করলো, বলল, বিরান সাহেব, আপনার ঘোড়া বিগড়েছে, ব্যবস্থা করুন। ফোনটা তার দিকে এগিয়ে দিল। আরিফ কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল। মিরান সাহেব বলল, কি হয়েছে আরিফ? এই কাজটা বন্ধ করুন জনাব, প্লিজ। রাজ্জাক আর আমিরকে কেন মারা হবে? ইউ আর সো ইনোসেন্ট আরিফ। আচ্ছা, একটা কাজ করো, বেগ সাহেবের গ্যালারিতে একটা ভিডিও আছে, দেখো। আরিফ ফোনটা কেটে বেগের হাতে দিয়ে বলল, মিরান সাহেব বললেন আমাকে একটা ভিডিও দেখাতে। দেখান। বেগের যেন কিছু মনে পড়ল, এরকম মুখ করে বলল, ও হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এই দেখো। ফোনে একটা ভিডিও বের করলো সে। বিস্ফারিত চোখে আরিফ দেখল তার বাবা মাকে মেকআপ করানো হচ্ছে, মৃত সাজিয়ে শুটিং করা হয়েছে। সে চেঁচিয়ে উঠল, এর মানে? আমাদের তোমাকে দরকার ছিল, আমরা জানতাম তুমি এরকম করবে, সিম্পল। তবে তুমি যদি এখনো আমাদের সহযোগিতা না করো, তাহলে যেটা আগে দেখেছিলে সেটা করতে আমাদের 1 সেকেন্ড লাগবে আরিফ, 1 সেকেন্ড। ওরা মিরানের কাস্টাডিতেই আছে। নাও ইউ ডিসাইড কি করবে। হ্যাঁ, আমি আমার বাবা মার সঙ্গে কথা বলতে চাই। ডোন্ট ওয়েস্ট টাইম, সারা জীবন পড়ে আছে কথা বলার জন্য। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি ওদের সঙ্গে দেখা করতে চাই।
আমি বলছি তুমি এখানে এসে বসো নাও। আরিফ কয়েক সেকেন্ড বেগের দিকে তাকিয়ে রইল, তারপর চেয়ারে এসে বসল। দ্যাটস লাইক এ গুড বয়। আমির আর রাজ্জাক লেক রোডে ক্যামেরা পজিশনের কাছে হাঁটতে শুরু করেছে। স্বেচ্ছাসেবকেরা বাচ্চাদের জড়ো করছে। 8:35 বাজে। কিছু কিছু বাচ্চা ভীষণ দুরন্ত, কেউ লাফাচ্ছে, কেউ দৌড়াচ্ছে, কেউ কান্না জুড়ছে। আরিফ আয়েশার দিকে তাকালো, আয়েশা তার দিকে। আয়েশার চোখ ছলছল করছে। আরিফ চোখ বন্ধ করল। আব্বুর কথা মনে পড়ছে খুব। অনেক কষ্টে কান্না আটকালো। নিজেকে চড় মারতে ইচ্ছে করছিল তার। ওরা যে তার পরিবারকে আটকে রেখে দিয়েছে সেটা কিছুতেই বুঝতে পারল না সে। এত খেটে পড়াশোনা করে শেষে শিশু হত্যা করবে। বেক রাজ্জাককে ফোন করছে ক্যামেরা দেখে। আরিফ দেখল ল্যাপটপের পাশে একটা পেপার ওয়েট আছে। সে সেটা তুলে নিয়ে সজোরে বেগের মাথায় মারল। বেগ শব্দ করে মেঝেতে পড়ে গেল। আয়েশা তার হাত জড়িয়ে ধরল। কি করছো আরিফ? আরিফ বেগকে লাথি কষালো জোরে। বেগ কোকিয়ে উঠল। আরিফ বলল, আই অ্যাম নট ডুইং দিস আয়েশা, সরি। আয়েশা তার দিকে রিভলভার তাক করল, বলল, সরি আরিফ। ডু হোয়াট এভার ইউ ক্যান। আমি এটা হতে দেব না। আরিফ ঘর ছেড়ে বেরোতে গেল। আয়েশা গুলি করল। তার গুলি লক্ষ্যভ্রষ্ট হল। Stop him! Shoot him, Aisha, now! আরিফ পেছন ফিরে আয়েশার দিকে তাকালো। আয়েশা তার দিকে তাকিয়ে আছে। আরিফ বলল, আমার ধর্ম শিশুদের মারতে বলে না। আমার ধর্ম বলে না নিষ্পাপ কাউকে মেরে কোনো রকমের জিহাদ হয়। আমাদের ধর্ম শিক্ষা দেয় জিহাদ মানে নিজেদের ভেতরের কালোটাকে ধ্বংস করে দেওয়া। আমার আব্বু আমাকে শিখিয়েছেন আয়েশা, আমি বেঁচে থাকতে কোনো শিশুর কিচ্ছু হতে দেব না। তার থেকে তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু জীবিত অবস্থায় কিছুতেই আমি এটা হতে দেব না। কি হলো আয়েশা? শুট হিম! আমি বলছি মারো ওকে। আয়েশা একটু থমকালো। একবার আরিফ, একবার বেগের দিকে তাকালো। বেগ বলল, শুট হিম স্টুপিড গার্ল! হোয়াট আর ইউ ওয়েটিং ফর? গদ্দার হে ইয়ে লড়কা। আয়েশা চোখ বন্ধ করে আরিফের দিকে বন্দুক তাক করল। আরিফ নড়তে পারছিল না। তার পা যেন হাউস বোটের মেঝেতে কেউ শক্ত কোনো আঠা দিয়ে আটকে দিয়েছে। চোখ বন্ধ করল সে। এরকম মৃত্যু হবে সে কল্পনাও করেনি কোনোদিন। তবু শিশু হত্যার রক্তের দাগ হাতে লেগে থাকার থেকে এই মৃত্যু অনেক সম্মানজনক। আল্লাহকে ডাকতে শুরু করল আরিফ। 3 বার গুলি চালানোর শব্দ শুনল আরিফ। হতভম্ব হয়ে চোখ খুলে দেখল বেগের কপালে 3টে বুলেট গেঁথে দিয়েছে আয়েশা। স্পেশাল ট্রেনিং নিয়েছি 6 মাস ধরে। চাইলে প্রথমবারে তোমাকেই মারতে পারতাম। ভাগ্যিস সাইলেন্সার ছিল, নইলে এতক্ষণে সবাই জেনে যেত। যাই হোক, এবার কি করবে? আরিফ বেগের ফোনটা নিয়ে কানে দিল। হ্যালো। কানেকশনটা কেটে গেছে। রাজ্জাককে মনিটরে দেখা গেল। সে বারবার চেষ্টা করছে ফোন করতে, কিন্তু কিছুতেই হচ্ছে না। আয়েশা বলল, লেটস গো আরিফ, উই হ্যাভ টু গো, নইলে সব শেষ হয়ে যাবে। দৌড়ে বেরোলো তারা। একটা শিকারা যাচ্ছিল, আরিফ চিনতে পারল। আগের দিনের ছেলেগুলো যারা ফটো তুলবে বলে বায়না করছিল। আরিফ ডাকলো, জলদি জলদি এদিকে এসো প্লিজ। ছেলেগুলো শিকারা নিয়ে এসে খুশি গলায় বলল, ফটো তুলবেন জানাব? এই তো বিবি জানভি আছেন সঙ্গে, দারুণ ড্রেস আছে। আরিফ লাফ দিয়ে শিকারায় উঠে আয়েশাকে বলল, আরে এসো এসো জলদি। আয়েশা আরিফের হাত ধরে শিকারায় উঠল। যত তাড়াতাড়ি পারো আমাদের ওই স্টেজের ওখানে নিয়ে চলো, জলদি। কে হুয়া সাবজি? আরিফ রিভলভার বের করলো পকেট থেকে। যা বলছি করো। ছেলে দুটো ভয় পেয়ে জোরে দাঁড় বাইতে শুরু করলো। আয়েশা বলল, ভয়ের কিছু নেই, শুধু জলদি চলো প্লিজ। নরম রোদ স্পর্শ করছিল তাদের। অপূর্ব প্রকৃতি আর মাইকের শব্দের মধ্যে দুটো ছেলে প্রাণপণে শিকারা বইতে লাগলো। আয়েশা আরিফের হাত ধরে বলল, থ্যাংক ইউ আরিফ ফর রেস্কিউইং মি। আরিফ উত্তর দিল না। তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। 9টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। শিকারা জল কেটে এগিয়ে চলল পাড়ের দিকে।
8:56 পাড়ে পৌঁছতেই আরিফ আয়েশাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে শিকারা থেকে নেমে দৌড় শুরু করল। রাস্তা ভর্তি বাচ্চা, তাদের ঠেলে এগোনো অসম্ভব হয়ে যাচ্ছিল, তবু তারা প্রাণপণে দৌড়ে স্কুটির কাছে গেল। আরিফের চোখ পড়ল আমিরের ওপর। মিছিল শুরু হয়েছে, অসংখ্য বাচ্চা মিছিলে হাঁটতে শুরু করেছে। আমির পকেটে হাত দিতে যাচ্ছিল, আরিফ ছুটে গিয়ে আমিরকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় চমকে গিয়ে আমির আরিফকে বলল, তুমি এখানে এখানে কি করছো? বেগকে মেরে দিয়েছি। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইউ হ্যাভ ডান? আয়েশা আমিরের দিকে তাকিয়ে বলল, মিরান বলেছিল কাজ হলেই তোমাদের মেরে দিতে, আরিফ না থাকলে সেটাই করা হতো। আমির বিস্মিত চোখে আয়েশার দিকে তাকালো। এতক্ষণে রাজ্জাক দেখতে পেল তাদের, ছুটে এসে বলল, কি হলো? আমির রাজ্জাককে বলল সবটা। রাজ্জাক অবাক চোখে আরিফের দিকে তাকালো। আমির বলল, আমি আয়েশাকে বিশ্বাস করি না। দ্য মিশন মাস্ট গো অন। মিশন মাস্ট গো অন? এই বাচ্চাগুলোকে মারবে তুমি? আমি যে কাজের জন্য দেশ ছেড়ে এত দূর এসেছি সেই কাজ না করে কোথাও যাব না। আরিফ ঘড়ি দেখল, 9টা বেজেছে। আরিফের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রাজ্জাকের দিকে তাকালো। আনসারউদ্দিন আসছে মিছিলে, হেঁটে হেঁটে, বাচ্চাদের মাথায় হাত বুলাচ্ছে। আমির রাজ্জাককে বলল, উই হ্যাভ টু ফিনিশ দ্য মিশন। দ্য ব্লাস্ট উইল হ্যাপেন। আমি কাউকে বিশ্বাস করি না। মিরান স্যার আমাকে কালকেই বলে দিয়েছিলেন, যাই হোক না কেন কাজটা শেষ করতেই হবে। আয়েশা ইন্ডিয়ান স্পাই হতেই পারে, তোমাকে ভুল বুঝিয়ে কাজটা করছে। এনিথিং ক্যান হ্যাপেন। আয়েশার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, কি? আমি স্পাই? এনিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, তাই না আয়েশা? তুমি কিছুতেই এই মিশনটা মেনে নিতে পারছো না, তাই বেগ সাহেবকে মেরে এখন নতুন গল্প পাচ্ছ। মিছিলের ভেতর থেকে একজন কাশ্মীরি শিশু এসে আমির, রাজ্জাক আর আরিফের হাতে একটা করে লাল গোলাপ দিল। আমির হতবম্ব হয়ে গোলাপটা দেখল কয়েক সেকেন্ড ধরে। হঠাৎ একটা আর্তনাদ শুনে সবাই সেদিকে তাকালো। তাবরেজ বন্দুক তাক করছিল তাদের দিকে। রাজ্জাক তাবরেজকে গুলি করে আমিরকে বলল, That means they are right, Amir. Let's abort the mission. আমির বিস্মিত চোখে গোলাপটা দেখল কয়েক সেকেন্ড। পরক্ষণে ডিটেনেটরটা লেকের জলে ছুঁড়ে মারল। প্রথমে কারোর চোখে পড়েনি, শব্দও পায়নি কেউ। রাজ্জাকের রিভলভারে সাইলেন্সার ছিল। মাটিতে পড়ে থাকা তাবরেজের শরীর থেকে রক্ত বইতে দেখে বাচ্চারা কাঁদতে শুরু করল। মুহূর্তের মধ্যে আতঙ্কিত জনতা ছত্রভঙ্গ হতে শুরু করল। আনসারউদ্দিনের নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরল। Let's go. Let's go. वक्त नहीं है, चलो। রাজ্জাক দৌড় শুরু করল। Follow me. আরিফ কেমন যেন হতবম্ব হয়ে গিয়েছিল। আয়েশা আরিফের হাত ধরে টান দিল। ভিড়ের মধ্যে মিশে গেল তারা। কিছুক্ষণ পর অটো পেল। অটোয় উঠে রাজ্জাক বলল, হযরত মসজিদ। লেক রোডে ততক্ষণে আর্মি নেমে গেছে। দুপুর 12টা। হজরত ইকবাল মসজিদের সামনে বসে আছে তারা, ক্লান্ত, বিধ্বস্ত। আমির বলল, এতক্ষণে আয়েশাই আমাদের ছবি রকে পাঠিয়ে দিয়েছে না? কেউ না কেউ মারতই আমাদের, কাজ হয়ে গেলেই মেরে ফেলতো। সেজন্যই 4 জন নতুন রিক্রুট। তবরেজ ব্লাস্ট করতে পারতো না, তাই আমিরকে আনা। আমিরকে একা পাঠানো যাবে না, তাই টিম তৈরি করা। কাছের লোক তবরেজ আনসারউদ্দিনকে মারলে তবরেজকে আর্মি মেরে দিত, কিন্তু তবরেজ ISI এর পুরনো লোক, তাই রাজ্জাককে আনা। ফুটেজ মোছার জন্য আরিফকে আনা। আর গোটা মিশনটার বন্দুক আমার কাঁধে রাখা, যাতে ধরা পড়লে বলতে পারে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের কাজ। ইটস আ ফেইল্ড মিশন। আর বাই দ্য ওয়ে, রাজ্জাকের বিয়েটাও খাওয়া হলো না। আরিফ কয়েক সেকেন্ড চুপ করে বসে থেকে বলল, কিন্তু আমরা জান্নাত যাব। নকল জান্নাত নয়, ধর্মগুরুদের সাজিয়ে দেওয়া জান্নাত নয়, সত্যিকারের জান্নাতে যাব। মিরান সাহকে আমি চিনি আরিফ,
ওরা তোমার আব্বু আম্মিকে এবারে মেরে ফেলবে। আরিফ মাথা নিচু করল, দু চোখ বেয়ে জলের ধারা নামল। সেনার কনভয়ের হুটারের শব্দ শোনা গেল। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ইজ গুড, ভেরি গুড। প্রার্থনা শুরু করি তাহলে। চারজন অস্ত্র সরিয়ে রেখে হাঁটু গেড়ে বসল রাস্তার ওপরেই। মসজিদের দিকে মুখ করে প্রার্থনা শুরু করল। ততক্ষণে এলাকা সেনার দখলে চলে গেছে। শুনছিলে অপারেশন জান্নাত উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। কাহিনী অভিক অর্জুন দত্ত, গল্প পাঠে ও আরিফের ভূমিকায় রণদীপ, আয়েশার ভূমিকায় বর্ণিশা, আমিরের ভূমিকায় ইন্দ্রনীল, রাজ্জাকের ভূমিকায় তমাল, বেগ সাহেব ও জাহানের ভূমিকায় কৌশিক, মিরান জাফরের ভূমিকায় ইউনুস স্যারের ভূমিকায় স্নেহাদ্রি, তাবরেজের ভূমিকায় ঋদ্ধি ও অন্যান্য চরিত্রে নীল, অভিষেক, অর্ণব, দেবজিৎ, ইন্দ্রনীল, রিতম, লিও ও কুন্তল। নাট্যরূপ নীল, বিশেষ সহযোগিতা লিও, শব্দগ্রহণ রণজয়, আবহ সৃষ্টি ম্যাক্স, নির্দেশনা স্মিতা, পোস্টার রৌনক ও সূত্রধার আমি অধ্যায়। আজকের গল্প কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। লাইক সাবস্ক্রাইবের কথা আজ আর বলতে ইচ্ছে করছে না, শুধু বলবো মানবতার উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো। ভগবান ঠিক দুনিয়াটাকে আবার আগের মতোই সুন্দর এবং অপাপবিদ্ধ করে দেবেন, এই আশা রেখে আজ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্পে। ততদিন ভালো থেকো, নির্ভয় থেকো।